সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক পরীর গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1439তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ হাসিবুর রহমানের জীবনের চরম ভয়ঙ্কর এক অলৌকিক পরীর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ভয়ঙ্কর সত্য ঘটনা, মোবাইল ফোনের ভিতর বন্দি এক মুসলিম পরী। আমরা সবসময় জানি যে পরীরা জলে বন্দি থাকে, পরীরা পাহাড়ে বন্দি থাকে, পরীরা বোতলে বন্দি থাকে, পরীরা গাছে বন্দি থাকে, পরীরা মন্দিরে বন্দি থাকে। কিন্তু আমরা কি এরকম কথা কখনো শুনেছিলাম আপনার হাতের এই মোবাইল ফোনে কোনো এক পরী বন্দি আছে? যদি শোনেন যে মোবাইল ফোনটা আপনি ব্যবহার করছেন এটার মধ্যেই এক পরী বন্দি আছে, সেই মোবাইল ফোন নিয়ে আপনি রাতে ঘুমাচ্ছেন, কেমন লাগবে তখন বলেন তো? ঠিক এরকমই এক ঘটনা, যেটা প্রায় 2014 সালের ঘটনা, খুব রিসেন্ট একটা ঘটনা, চট্টগ্রামের ভাই হাসিবুলের সঙ্গে ঘটে যাওয়া, যা শুনে রীতিমতো আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত হাসিবুর রহমানের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে হাসিব ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাসিবুর রানা, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের বুকেই এক ছোটোখাটো সুখী পরিবার। মূলত আমাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে। আমার বাবা চট্টগ্রাম শহরেই এক সরকারি চাকরি করে, যার সুবাদে বাবা মা আর আমরা ভাই বোনরা মিলে শহরেই থাকি। গ্রামে রয়েছে আমার দাদা দাদি আর কাকা ফুফি সহ আমাদের পরিবারের বাকি মানুষগুলা। আমার জীবনের গল্পটা আমি ঠিক শৈশব থেকেই শুরু করি। আমার শৈশব জীবনটাও খুব বেশি একটা ভালো কাটেনি। ছোটবেলা থেকে আমার মায়ের মুখে শুনতাম অলওয়েজে নাকি আমি অসুখে ভুগতাম, আমি বিভিন্ন রোগে ভুগতে থাকতাম। আজকে জ্বর তো কালকে সর্দি তো এরপরের দিন আমার অন্য রোগ দেখা দিত। আমার বাবা মা আমার পিছনে, আমার বাবা দুঃখ করে বলে যে হাসিব রানাকে মাপলে যে পরিমাণের ওজন হবে তার চেয়েও বেশি ওজনের টাকা আমি ওর পিছনে খরচ করেছি। আমাকে প্রচুর ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাওয়া হইতো। আমার মা বলে ছোটবেলা থেকে নাকি আমি মরণ বেদি নিয়ে জন্মেছিলাম, সবসময় আমার নিঃশ্বাস যায় বলে এমন একটা অবস্থা। এরকম করতে করতে মোটামুটি আমি অনেকটাই বড় হয়ে যাই। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বাবা মা আমরা সবাই মিলে গ্রামে বেড়াতে যাই। এটা ছিল রমজান মাসের ঘটনা। রমজান মাসের প্রায় শেষের দিকে আমরা পরিবারের সব মানুষগুলো মিলে একসাথে গ্রামের বাড়িতে যখন বেড়াতে যাই, আমাদের ওই গ্রামটা ছিল খুবই সুন্দর। গ্রামের পাশেই ছিল একটা অনেক বড় খাল, খালের পাড়েই ছিল আমাদের গ্রামটা। অনেকদিন শহরে থাকার পরে হঠাৎ যখন গ্রামে গেছি, মনে হয় যেন বাঁধা গরুর রশি কেউ খুলে দিয়েছে। গ্রামের এই মাথা থেকে ওই মাথা চড়ে বেড়াচ্ছিলাম। গ্রামে চাচাতো ভাই, মামাতো ভাই সহ অন্য অন্য ভাই বোনদের সাথে প্রচুর দুষ্টামি করতেছিলাম। ক্লাস 8-এর বছরের ঘটনা। এরপরে এরকম করে সময়টা কাটতে কাটতে তারপর দেখা গেল যে আমার মা সন্ধ্যার সময় মাগরিবের একটু পরে আমারে বলল যে হাসিব যা তো পুকুর থেকে পানি নিয়ে আয়। গ্রামের বাড়িতে টিউবওয়েলে ওই সময় পানি উঠতো না, টিউবওয়েলে কি একটা সমস্যা হচ্ছিল, টিউবওয়েলে পানি উঠতো না। তো মা তখন আমারে বালতি দিল, বললো যা এই বালতিটা নিয়ে খাল থেকে পানি নিয়ে আয়। সরি, খাল না, পুকুর থেকে। খালের পাড়ে একটা পুকুর ছিল, ওই পুকুর বাড়ির কাছাকাছি। তা আমি তখন ওই বালতিটা নিয়ে পুকুরের দিকে যাচ্ছিলাম। ঠিক এই সময়ে আমার আরেকটা চাচাতো ভাই ও পানি নিয়ে বালতি নিয়ে, ওর কাছে কলসি ছিল, ওইটা নিয়ে ও তখন খালের দিকে যাচ্ছে। আমারে বলে হাসিব কই যাস? আমি বললাম বালতি ভরার জন্য পুকুর থেকে পানি নিব। ও বলে পুকুরের পানি তো খুব ময়লা, পুকুরের পানি অনেক ময়লা, খালের পানি খুব পরিষ্কার, চল আমরা খাল থেকে পানি নিয়ে আসি। তাই আমি বললাম যে না, আমি যাব না। ও বলে আরে আয়, খাল থেকে পানি নিয়ে আসি। তো আমাকে টানা হেঁচড়া করে নিয়ে গেল। আমরা দুজনেই খাল থেকে পানি নিয়ে আসছি। তো খালের পানি নিয়ে আসছি, খালের পানি নিয়ে যখন বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে মা আমারে বলতেছে পানি আনতে এত সময় লাগলো কেন? আমি বললাম পানি তো খাল থেকে নিয়ে আসছি। এইটা বলাতেই মা তখন রেগে গেল আমার উপরে। আমি তোরে বললাম পুকুরের পানি আনার জন্য, তুই খালের পানি আনলি কেন? আমি বললাম খালের পানি সবাই বলে ভালো, পুকুরের পানি ময়লা। আমার মা বলে মানুষ পায়খানা করে, এই ময়লা খালে গিয়ে পড়ে,
খালের পানি পরিষ্কার এটা তোরে কে বললো? আমি তোরে বলছি পুকুরের পানি আনার জন্য, যা পুকুর থেকে পানি নিয়ে আয়। মা তখন রাগ করে পানিগুলো একটা গাছের নিচে ঢেলে দিল, আমাকে আবারও বালতি ধরাই দিল। তো আমি কি করলাম, আবারও বোকার মতো হাঁটতে শুরু করলাম পুকুরের দিকে। পুকুরের খুব কাছ বরাবর গেছি। ঠিক ওই সময় আমি হঠাৎ করে দেখলাম যে পুকুরের মাঝখান বরাবর মনে হয় কি জানি একটা মাথা উঠাইতেছে। মনে হলো মাঝখান বরাবর কিছু একটা জিনিস মাথা উঠাইতেছে, আবার মাথা নিচে নামাইতেছে, একবার উঠাচ্ছে একবার নামাচ্ছে। এটা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার, এত রাতের বেলা মানে সন্ধ্যার সময় পুকুরের মধ্যে কে গোসল করতেছে? আমি ভাবছিলাম হয়তো কেউ গোসল করবে এরকম। তো আমি বললাম, কে এখানে? এই সন্ধ্যার সময় পুকুরে ডুব দিচ্ছে কে? কোনো শব্দ করে না, কেউ কোনো কথা বলে না। আমার ভিতরে তখন অনেকটা ভয় ঢুকে গেল। কি ব্যাপার, পুকুরে গোসল করতেছে কিন্তু আমি বারবার জিজ্ঞেস করতেছি, কোনো উত্তর করে না। কে এটা? আর এত রাতের বেলায় পুকুরেও বা কী করে? কোনো শব্দ করে না। হঠাৎ করে আমি দেখলাম পুকুরের ঠিক মাঝখান থেকে, যেখান থেকে পানিটা উপরের দিকে উঠতেছে, ওইখানে একটা কলসির মতো, মনে হয় যেন আপনার কলসি হবে, কলসির একটা মুখ উপরের দিকে উঠছে। তো এটা দেখে আমার অনেকেই বলতো, আমার দাদির মুখে বা অনেকের মুখে শুনতাম, এই পুকুরে নাকি 7 রাজার ধন আছে, মানে 7টা সোনার কলসি আছে, এগুলো নাকি অনেকেই দেখছে। তা আমি মনে করলাম মনে হয় এই সেই কলসি। তা এরকম মাথা উঠাইতেছে আবার নামাইতেছে। আমি পানি না এনে দৌড় দিলাম বাড়ির দিকে। দৌড়ে বাড়িতে আসছি। বাড়িতে এসে মারে বলতেছি, ও মা, এক ঘটনা শুনে যাও। মারে আলাদা রাগ দিয়ে বললাম, মা এমন এমন ঘটনা। মা বলে, কি বলিস তুই? আমি বললাম, হ মা। তখন কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ওই সময় বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি নামছে। আমি মারে বললাম, মা আমি নিজের চোখে দেখছি পুকুরের মাঝখানে কলসিগুলো উঠতেছে আর নামতেছে, উঠতেছে আর নামতেছে। মা তখন আমারে বলে, আজকে তো অমাবস্যার রাত, তাহলে মনে হয় কলসিগুলোরে ধরা যাবে, চল। এই বলে মা আর আমি তখন দিলাম দৌড়। আমাদের কিন্তু কোনো কিছুর অভাব নাই। আমি আপনাকে বারবার বলি, চিরং শহরে আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সবই আছে, এরপরও বলে না যে লোভ জিনিসটা কত খারাপ। আমার মা তখন আমার সাথে দৌড়াতে শুরু করলো। দুজনেই মিলে তখন মানে পুকুর পাড়ে গেছি। পুকুর পাড়ে গিয়ে একইভাবে দেখতেছি এইটা এরকম করে মাথা উঠাইতেছে আবার মাথা নামাইতেছে, মানে কলসির মুখটা উঠছে আবার নামছে। এটা যে স্বর্ণের তাই স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি আমার মা তখন করলো কি, বললো তুই এখানে দাঁড়া, আমি নামি। আমি মারে বলতেছি, মা তুমি নামবা, আমার তো ভয় লাগতেছে, আমি সহ নামি। মা বলে, না আমি নামি। এই বলার পরে মা তখন পুকুরে নেমে গেল। মা নেমে গেল, আমি ওই সময়টা পর্যন্ত পাড়ের মধ্যে দাঁড়ায় আছি। মা পুকুরে নেমে ঠিক কলসির কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে মাকে আর দেখা যাচ্ছে না, মানে মা আর নাই। ডুব দিল, ডুব দেওয়ার পরে মা আর উঠে নাই। অনেকক্ষণ হয়ে গেল, মা আর উঠে নেয়। আমি তখন দিলাম চিৎকার। ওই জায়গায় দাঁড়িয়ে তখন আমি খুব জোরে চিৎকার দিলাম। আমার চিৎকার শোনা মাত্রই আমার দাদা দাদি কাকারা যারা আছে, আমার বাবা সবাই দৌড়ে আসছে। আইসা আমার বলে, হাসিব কি হয়েছে? আমি বললাম, মা পুকুরে নামছে, এখন যে মা আর উঠতেছে না। তখন কিন্তু ওই কলসিগুলো আর নাই। তুই সবাই তখন মানে পুকুরে লাফ দেওয়া মানে নামছে, নামার পরে আমার মার এই পুকুর থেকে মানে পুকুরের নিচ থেকে আমার মাকে ডুবে বের করে নিয়ে আসছে। তো মারে আইনা মারে শোয়াইছে। শোয়ানোর পরে হঠাৎ করে মা চোখ খুলছে, চোখগুলো বিশাল বড় বড়, এবং খুলে আমার আব্বারে বলতেছে, কই আমার কলসি, কই আমার কলসি দাও, আমার কলসি দাও। আব্বা বলতেছে, কি বলো, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কিসের কলসি আমি তোমাকে দিব? আমার মা বলে, আমি তো 7 রাজার কলসি পাইছি, আমি তো 7 রাজার ধন পাইছি, আমি তো নিজের হাতেও ধরছি। ওয়াল আমার হাত থেকে ফসকে গেল, ওয়াল আমার হাত থেকে পড়ে গেল। এই বলে মা তখন সবাইকে লাথিয়ার ধাক্কা দিয়ে দৌড়িয়ে আবারও পুকুরে নেমে গেছে। মা আবারও পুকুরে নেমে গেল। সবাই তখন দৌড়াতে শুরু করলো। পিছনে গিয়ে আমার মাকে ধরে আবারও টেনে হেসড়ে বহু কষ্ট করে পুকুর থেকে উঠে নিয়ে আসছে। আমার মা বলতেছে, আমি নিজের চোখে দেখছি কলসিগুলো পুকুরে ছিল, আমি কলসিগুলোকে ধরছি, কলসিগুলো আমার হাত থেকে পসকে গেছে। মা একরকম প্রায় পাগলের মতো হয়ে গেল। সবাই মারে বুঝাচ্ছে, আল্লাহ এটা তুই কী করলি, একটু শান্ত হ, ঠান্ডা হ। কিন্তু মা কারো কোনো কথা শোনে না। সারাটা রাত এমন করতে করতে শেষ রাতের দিকে মা তখন অট্ট হাসিতে মেতে উঠল। কোনো কথা নাই, বার্তা নাই, শুধু খিলখিলিয়ে হাসতেছে। সবাই বলতেছে আমার মায়ের উপরে জিন আসছে। তো এরকম করতেছে, সবাই তখন খুব ভয় পেয়ে গেল। এরপরে সকালবেলা মায়ের জন্য ওঝা আনা হলো, মানে কবিরা জানা হলো। কবিরাজ আমার মাকে দেখছে, দেখে টেকে বলতেছে, ওনার সাথে তো কোনো জিনের সমস্যা নাই, আমার কাছে মনে হচ্ছে ওনার মানসিক সমস্যা। একটা কাজ করেন, ওনাকে একটা মানসিক ডাক্তারের কাছে নিয়ে যান। পরে আমার মাকে আমাদের এলাকারই একটা একটা ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো, মেন্টাল হসপিটালের মতো। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানকার ডাক্তার আমার মায়ের চিকিৎসা করে বলতেছে যে ওনার এরকম মাথায় সমস্যা ঠিক হয়ে যাবে। বাড়িতে আনলো।
আপনার রমজানের ঈদ আসছে, তখন আমরা ঈদের দিনে কেউই কোনো মজা করতে পারি নাই। সবাই মাকে নিয়ে টেনশানে ছিলাম যে মায়ের হঠাৎ এরকম হয়ে গেল। যাই হোক, ঈদ কাটে প্রায় 5-6 দিন হয়ে গেল। আমার আব্বা তখন করলো কি, আমারে বলতেছে যে হাসিব একটা কাজ কর, তুই তোর আম্মারে নিয়ে 2 দিন পরে আয়, আমি চলে যাচ্ছি। আব্বা তখন করলো আমার বোনদেরকে নিয়ে মানে আপনার চিটংয়ে চলে গেল। আমি তখন আমার মাকে নিয়ে গ্রামে পড়ে আছি। এইভাবে গ্রামে 2 দিন থাকার পরে আমার নানু বাড়ি থেকে তখন আমার নানু আসছিল। আমার নানু এসে আমার মায়েরে বলতেছে যে ওর তো জিনের সমস্যা, ওরা ডাক্তারের কাছে নিয়ে গেল কেন? আমার একটা পরিচিত কবিরাজ আছে, ওখানে নিলে ওর ভালো হবে, আমি ওই কবিরাজের বাড়িতে নিয়ে যাব। এই কথা বলি তখন আমার নানু মনে আমার মাকে আর আমাকে নিয়ে একটা নানুর পরিচিত কবিরাজের বাড়িতে গেল। কবিরাজের সামনে আমার মাকে বসাইছে পরে কবিরাজ বলে ওরা তো একটা ভেলকি মারছে, পানিতে নামার পরে, পুকুরে নামার পরে ওরা একটা ভেলকি মারছে এবং ওই ভেলকিতে ওর ভিতরে ভয় ঢুকে গেছে, সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে, আমি তাবিজ আর পানি পড়া দিচ্ছি। কবিরাজ তখন আমার মাকে তাবিজ আর পানি পড়া দিল এবং মুহূর্তের মধ্যে কবিরাজের নজর গেল আমার মুখের দিকে। আমার দিকে তাকায় থেকে আমার নানুরে বলতেছে এইটাকে। আমার নানু বলে এটা ওর মেয়ে, ওর ছেলে, আমার নাতি হাসিব রানা। পরে বলতেছে ওরে বাবা, এ তো কোনো সাধারণ মানুষ নয়। আমার নানু বলে কি বলেন আপনি, কোনো সাধারণ মানুষ নয় মানে কী হয়েছে? বলে তোর ওই নাতিকে দিয়ে এমন কাজ করানো যাবে যা বললে তুই বিশ্বাসও করবি না। তবে যাই হোক, আমি এই ধরনের খারাপ কাজ করি না। আমি তোকে অনুরোধ করে বলি তোর নাতিটার একটু সাবধানে রাখিস, রাত বিরাতে ঘর থেকে বেরোইতে দিস না, অমাবস্যা রাতের বেলায় বা পূর্ণিমা চাঁদের রাতে ও যেন ঘর থেকে বের না হয়। ওর উপরে অনেকগুলো খারাপ জিনের নজর আছে, ওকে দিয়ে পৃথিবীতে এমন কিছু করানো যাবে যা কোনো সাধারণ মানুষকে দিয়ে করানো সম্ভব নয়, তুই ওকে একটু সাবধানে রাখবি। আমার নানু বলে আচ্ছা ঠিক আছে। নানু তখন আমাকে আর আমার মাকে নিয়ে আমাদের বাড়িতে আসছে এবং সেখান থেকে আমাকে আর আমার মাকে নিয়ে আমার নানু তখন চিটং শহরে আসছে। তো এই চিটং শহরে আসার পরও আমার নানু সারাক্ষণ আমার আম্মুর সাথে থাকতেছে। আমার আম্মু রাতের বেলায় মানে ঘুমের মধ্যে খিলখিলিয়ে হাসে, খাবার দিলে একাই সব খাবার খেয়ে ফেলে, কাউকে মানে না, কারো কথা শোনে না, কেউ কোনো প্রতিবাদ করলে তারে পিটাইতে যায়, মারতে যায়। এক কথায় বলতে গেলে আমার মা 90% পাগলই হয়ে যায়। কি করে মাকে ভালো করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। এমন করেই আমার দিন আর রাতগুলো কাটতে থাকে, আমি পড়াশোনা করতে থাকি। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিই এবং আমার এসএসসি পরীক্ষা দিলাম এবং সেই পর্যন্ত মা পাগলই রয়ে গেল, কিন্তু আগের মতো ঠিক বেশি একটা পাগলামি করে না। আগে যেরকম খুব বেশি পাগলামি করতো, কাউকে মানতো না, কাউকে শুনতো না, এক অন্যরকম অবস্থা ছিল, অন্যরকম পরিস্থিতি ছিল। কিন্তু এখন আর ঠিক এরকম না, কিছুটা ভালো হয়ে গেছে, অনেকটা ভালো হয়ে গেছে, আগের মতো আর খুব একটা পাগলামি করে না। তো আমি তখন চিন্তা করতেছি যে হঠাৎ করে মা এরকম হয়ে গেল, আমাদের কী জানি হবে তা আল্লাহই ভালো জানে, আমার আম্মার কী জানি হবে। এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি রেজাল্ট তখন বের হয়েছে এবং এসএসসি রেজাল্ট বের হওয়ার পরে আমি তখন চট্টগ্রামেরই একটা কলেজে ভর্তি হয়েছি। তখন আমার মা ধরতে পারেন আপনি আধা পাগল আধা ভালো, মানে মাঝে মাঝে পাগলামি করে। কেউ কেউ বলে আমার মায়ের জিনের সমস্যা, আবার কেউ কেউ বলে আমার মায়ের মাথার মধ্যে সমস্যা। এক একজন এক এক ধরনের কথা বলে, কিন্তু আমার মা আর পরিপূর্ণভাবে ভালো হলো না। যাই হোক, একটা পর্যায়ে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কলেজে ভর্তি হই। ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি। সেকেন্ড ইয়ার ওঠার পরে আমার বন্ধুবান্ধব সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা বান্দরবনে ঘুরতে যাবে। আমাদের এখান থেকে বান্দরবন খুব কাছে, তো সবাই মিলে সিদ্ধান্ত নিল যে বান্দরবনে ভ্রমণে যাবে। তা আমি তখন আমার আব্বারে বললাম, আমার আব্বা তো সরকারি চাকরি করতো, আব্বুরে বললাম যে আব্বু এমন এমন বান্দরবনে ঘুরতে যাবো। আব্বু শুনেই আমাকে ধমক, মানে রাগারাগি শুরু করছে, তোর খায় দেওয়া কোনো কাজ নাই, কোনো কথা বললে তুই আমার কোনো কথাই শুনিস না, তুই কেন যাবে, ওখানে যাওয়ার কোনো দরকার নেই, মানে আমার উপর বকাবাদ্য করতে শুরু করছে। আমি আমার আব্বারে বললাম আমার বন্ধু বান্ধব সবাই যাইতাছে, সবাই ঘুরতে যাইতাছে, আমি যেতে গেলে তুমি আমারে কেন বাধা দাও, আমাকে বাধা কেন দাও, আমি যাব। আমার আব্বা বলে আমি যা বলতেছি তাই শোন, আমার কথার বাইরে কথা বলিস না, তাহলে কিন্তু সমস্যা হবে, তোর যাওয়ার কোনোই প্রয়োজন নাই, তুই কেন যাবি, তোর যাওয়ার প্রয়োজন নাই। আমি তখন বললাম যে তুমি যতই বলো, তুমি যাই বলো, আমি যাব বলছি, আমি যাবই। তা আমার আব্বা বলতেছে তোর মা একটা ঘরের মধ্যে পাগল, ছোট 2টা বোন আছে, তোর মাথার মধ্যে কি বুদ্ধিশুদ্ধি নাই? শেষ পর্যন্ত আমার বোনেরাই তখন বললো যে আচ্ছা ঠিক আছে ভাইয়া যাক, সমস্যা নাই, আমরা সব কিছু দেখবো। তেন আব্বুর কাছ থেকে তখন টাকা টুকা নিয়ে আমরা 6 বন্ধু মিলে তখন বান্দরবনে রওনা দিলাম। রাতের বাসে আমরা তখন বান্দরবনে মানে আপনার শেষ রাতে বাসে উঠলাম, শেষ রাত বলতে লাইক 12টা-1টার দিকে। ওই সময় বাসে উঠলাম, সকালবেলা বান্দরবন শহরে গিয়ে পৌঁছাইলাম। তখন চিন্তা করলাম বান্দরবনে তখন স্বর্ণ মন্দির খোলা ছিল।
স্বর্ণ মন্দির, তারপর আরও কিছু মানে আরও কিছু দর্শনীয় স্থান আছে। দিনের বেলা এগুলো দেখলাম, রাতে বান্দরবন শহরে থাকলাম এবং পরের দিন সকালবেলা বন্ধুদের বললাম যে চল আমরা থানচিতে যাই। কিন্তু থানচি অনেক সুন্দর জায়গা, ওখানে নাফা কূপ আছে, তারপর হচ্ছে দেবতা কূপ আছে, অনেক সুন্দর সুন্দর বগা লেক আছে, আরও অনেক মানে পর্যটনের স্থান আছে, আমরা এগুলো দেখতে যাব। তো আমার বন্ধুরা বললো যে ঠিক আছে তাহলে চল যাওয়া যায়। সবার সাথে কথাবার্তা বলে তখন আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম, থানচির উদ্দেশ্যে রওনা দিলাম। থানচিতে আমরা গিয়ে পৌঁছাই বিকালবেলা, সকালে রওনা দিয়ে বিকেলে পৌঁছাই। যাওয়ার সময় আবার নীলগিরিটা দেখে যাই। নীলগিরিটা দেখে এর আগের দিন কিন্তু আমার নীলাচর দেখা শেষ, এরপরের দিন নীলগিরি দেখে তারপর আমরা থানচিতে চলে গেলাম। তো থানচির রাস্তা এত সুন্দর ভাই, বান্দরবন থানচির রাস্তা এত সুন্দর, তার চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মনে হয় যেন এক একটা মানে প্লেস যেন আপনার পুরীদের রাজ্য। একটা পর্যায়ে আমরা থানচিতে গিয়ে পৌঁছাই। থানচিতে পৌঁছানোর পরে আমরা তখন একটা গাইড নিব। তা আমরা কিন্তু মানে বাজেট ট্রাভেলার আর কি, পরিবারের কাছ থেকে কিছু টাকা আনছি, বান্দরবনে ঘুরে আবার ব্যাক করব। থানচি পর্যন্ত আসবো এরকম কিন্তু আমাদের প্ল্যানিং ছিল না। তো যেহেতু থানচিতে চলে আসছি, এখন কি করব, আমাদের কাছে কিন্তু খুব বেশি টাকাও নাই। মোটামুটি টাকা যা ছিল তা প্রায় বান্দরবন ঘুরে টুরে শেষ হয়ে গেছে। এখানে আসার পরে তখন আমরা সবাই মিলে আপাতত একটা কাঠের ঘর ভাড়া করলাম। একটা কাঠের ঘরে ভাড়া করলাম, রাতভর সবাই গানবাজি করলাম, আড্ডাবাজি করলাম। সকালবেলা চিন্তা করলাম কি করা যায়। হোটেলের যেই ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বললাম। ম্যানেজার আমাদেরকে বললো যে আপনারা যদি ওই ভিতরে যেতে হয় তাহলে গাইড নিয়ে যেতে হবে, মানে গাইড নিতে হবে। তা আমি বললাম যে গাইডের সাথে কথা বললাম, গাইডে ভাই ওই সময় অনেক টাকা চাইলো। ওই সময় আপনার সিজন ছিল আর কি, প্রচুর পরিমাণে ট্যুরিস্ট গেছে, যার জন্য আমাদের কাছে অনেক টাকা চাইছে। তো এখন এত টাকা তো আর আমাদের কাছে নাই। তখন বললাম যে ভাই আমরা স্টুডেন্ট মানুষ, কলেজে পড়াশোনা করি, ফ্যামিলির কাছ থেকে মোটামুটি অল্প টাকা নিয়ে আসছি। আমাদের থানচি পর্যন্ত প্ল্যানিং ছিল না, প্ল্যানিং ছিল বান্দরবন, বাট আমরা চলে আসছি। এখন কষ্ট করে আমাদেরকে নিয়ে যান, একটু টাকা কমায় আনেন না। ওই ভদ্রলোকের কথাই একটা যে না, তিনি আমাদেরকে নিলে তাকে এই টাকাই দিতে হবে। পরে বন্ধুরা সবাই মিলে চিন্তা করলাম যেহেতু ওনাকে এত টাকাই দিতে হবে, তাই আমরা একটা কাজ করে আমরা গাইড নিয়ে না যাই। গাইড নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা নিজেরাই যাব, আপাতত গাইড নিব না। এই পরিকল্পনা করি সেখানেই তখন গাইডকে ক্যান্সেল করে দিলাম। গাইড ক্যান্সেল করে দিয়ে তখন আবার থানা থেকে আপনার কাগজ নিতে হয়, আবার থানা থেকে আপনার অনুমতি নিতে হলে আবার গাইড লাগে। তো গাইড ছাড়া তো আর আমাদেরকে থানা থেকে অনুমতি দিবে না। পরে আমরা সম্পূর্ণ নিষেধ, মানে একদম মানে কোনো থানার কাগজ নাই, কোনো অনুমোদন নাই, এবং আমরা তখন একটা পাড়া ঘুরে মানে একটা পাড়া দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে তখন আমরা রওনা দিলাম নাফাকুমের উদ্দেশ্যে। তো তখন আমরা যাচ্ছিলাম খুব ভয়ানক। এখন তো ধরেন অনেক ট্যুরিস্ট যাচ্ছে, রাস্তাঘাটগুলো অনেকটা সুন্দর বা আগের মতো না, বাট আগে রাস্তাঘাট খুবই খারাপ ছিল, ডেয়ারিং ছিল। তো আমার সাথে একটা বন্ধু আছে, ও আবার মোটামুটি চিনে, ওর বাড়ি কিন্তু বান্দরবন শহরেই। একটা বন্ধু ছিল, ওর বাড়ি বান্দরবন শহরে, ওই কিন্তু আবার রাস্তাঘাটগুলো মোটামুটি একটু চিনে, আবার পুরোপুরি চিনে না। তো যার জন্য আমরা ওর উপরেই বর্ষা ছিলাম যে ওই আমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে। ওর উপরে বর্ষা করেই আমরা তখন সবাই আল্লাহর নামের পরে দিলাম রওনা। যাই হোক ভাই, আমরা তখন আস্তে আস্তে করে যাচ্ছিলাম যে আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। শেষ সীমান্ত পর্যন্ত আমরা দেখে আসব, মানে মায়ানমার সীমান্ত পর্যন্ত আমরা যাবো, ওইটা দেখে আমরা ব্যাক করে আসব। আমরা যেতে আমরা একটা ভুল পথে চলে আসছি, মানে রাইট পথে না গিয়ে একটা ভুল পথে চলে আসছি। আসার পরে এখানে একটা সাকমা পাড়া পাইলাম। সাকমা পাড়া, ওখানে একটা জুমঘর ছিল। তো জুমঘরের ভিতরে আমরা আপাতত কিছু টাকা দিয়ে রাত যাপন করলাম। সাকমা পাড়ার মধ্যেই সাকমাদের যে রান্না খাবার ছিল তাই খাইলাম কোনো রকমে। খেয়ে ওখান থেকে আমরা আবারও রওনা দিলাম। পরের দিনে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে পৌঁছাইলাম। তো সেই জায়গায় গিয়ে পৌঁছানোর পরে রাত হয়ে গেল, সবাই তখন ক্যাম্প করলাম। ওখানে ক্যাম্প করে খুব কষ্ট করে ওখানে রাতটা কাটাইলাম। সকালের আলো যখন ফুটলো, আমরা সেই প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর দৃশ্য, মনে হয় যেন চোখ জুড়িয়ে যাওয়ার মতো। মন শীতল হয়ে গেল, অন্তর ঠান্ডা হয়ে গেল। পাহাড়ের মায়া যে কতটা মধুর, পাহাড় যে মানুষকে কেমন করে টানে, পাহাড়ের গহীনে যে কেমন সুন্দর লুকিয়ে আছে, তা যদি থানচি, নাফাকুম অথবা আপনি দেবতা কূপে না যান তাহলে আপনি বুঝবেন না। ওই জায়গাগুলোতে ঘোরার পরে আমার ভিতরটা পুরো শীতল হয়ে গেল। আমরা প্রায় 2 দিন পর্যন্ত ওখানে ছিলাম, যেহেতু গাইড নিয়ে যাইনি। 2 দিন পরে ওখান থেকে রওনা দিলাম, চলে আসবো। তো 2 দিন পরে সবাই মিলে রওনা দিয়ে চলে আসবো। আমরা তো আসলে ওই মানে রিয়েল ওয়েতে আসতে পারবো না, মানে যেটা ট্যুরিস্টের রাস্তা ওখান দিয়ে আসতে পারবো না, কারণ পুলিশের চেক আছে, আর্মির চেক আছে, বিজিবি চেক করে। তো আমরা তো ওইসব চেক মানে ওভারটেক করে আসবো, আমাদের কাছে তো ওই যে পারমিশন নাই, যার জন্য পাহাড় ঘুরে আসতে হচ্ছে। একটা পাড়া ঘুরে যখন আরেকটা পাড়াতে উঠলাম, হঠাৎ করে আমি একটা গাছের দিকে তাকিয়ে দেখলাম অনেক বড় একটা গাছ। গাছের উপরে, মানে মোটামুটি গাছটা অনেক উপরে,
লাল কাপড় দিয়ে কী জানি একটা পেঁচিয়ে বেঁধে রাখছে। মানে গাছটা ছিল আপনার একটা পাহাড়ের উঁচায়, পাহাড়ি যে গাছগুলো হয় না, পাহাড়ি গাছ কিন্তু অনেক বড়। আমরা সবাই প্ল্যানিং করেছিলাম যে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছায়া গাছটা নিচে রেস্ট করব। এখন গাছটার কাছে যাওয়ার আগেই দৃশ্যটা আমি দেখলাম। আমি আমার বন্ধুদের কাউরে কিন্তু বললাম না, সবাই মিলে তখন গাছের নিচে এসে বসছি। বসার পরে এখানে একটু বিশ্রাম নিচ্ছি, এরপর আবার হাঁটা শুরু করব। তা আমার বন্ধুরা যখন আবার হাঁটা শুরু করবে, আমি তখন তাদেরকে বললাম, বন্ধু আমি একটা জিনিস দেখছি, তোদেরকে দেখাবো। পরে বলে কি দেখছিস? আমি বললাম গাছের উপর দিকে তাকাতো। সবাই তখন গাছের উপরের দিকে তাকালো। তাকানোর পরে দেখলো যে একটা মানে ঢালের মধ্যে বেঁধে রাখছে, লাল একটা কাপড় বেঁধে রাখছে কি জানি কি। আমার বন্ধু মানে ও যার বাড়ি বান্দরবনে আর কি, ও তো আবার মোটামুটি খুব চালাক। ও আমার বলতেছে, বন্ধু এখানে ব্ল্যাক ম্যাজিক হয়, কালো জাদু হয়। ওই যে চাকমা পাড়াটা আছে, ওই পাড়ার মধ্যে অনেকগুলো তান্ত্রিক আছে, ওরা ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে। এরিয়াটা খুব বেশি একটা ভালো না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই এরিয়া থেকে চলে যেতে হবে, কারণ সন্ধ্যা নামার সাথে সাথে এই এরিয়াটা জিনের আখড়ায় পরিণত হয়ে যায়। আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে ত্যাগ করব, তাড়াতাড়ি হাঁট চলে যাই। আমার ভিতরে কেমন জানি এই লাল কাপড়টা দেখার পরেই না আমার ভিতরে এটার একটা টান বয়ে গেল, মানে একটা টান লেগে গেল। আমি আমার বন্ধুরে বললাম, দোস্ত আমি গাছের মধ্যে এটা কী বাঁধা আছে আমি এটা দেখব। আমার বন্ধু আমার বলতেছে, দেখ হাসিফ পাগলামি করিস না, পাগলামি করিস না প্লিজ দোস্ত, খুব বেশি ভালো হবে না, এত খুব খারাপ হবে। আমি তোকে বারবার বলতেছি, এই যে চাকমা পাড়াটা আছে, এটা এই পাড়ার প্রায় বেশিরভাগ মানুষগুলোই তান্ত্রিক, তারা কবিরাজের কাজ করে এবং তাদের ওখানে জিন পরিদের আখড়া। বন্ধু চল চলে যায়। আমার হাত ধরে টান দেয়, আমি বললাম আমি যাবো না, এইটার ভিতরে কি আছে এটা আমি দেখে তারপরেই যাব। ও আমারে বলতেছে, তুই কেন পাগলামি করতেছিস, তুই কি বুঝিস না এসব করা ঠিক না? আমি বললাম, দেখ তুই আমার সাথে যাই বলিস, যেটাই বলিস, আমি ওখানে যাব, ওইখানে কি হচ্ছে এটা আমি দেখব। আমি মানে ওর কোনো নিষেধ মানলাম না আর কি। ওরা তখন বলে যে ঠিক আছে তুই যাইলে যাবি, না যাইলে না, আমরা কিন্তু চলে যাব। ও সবাই তখন হাঁটতে শুরু করলো, আমি তখন গাছে উঠতে শুরু করলাম। ওরা সামনের দিকে হাঁটতেছে, আমি গাছে উঠতেছি। এমন করতে করতে ওরা কিন্তু হেঁটে চলে যাচ্ছে, মানে আমার উপর রাগ করে তারা হেঁটে চলে যাচ্ছে। আমি গাছের উপরে আস্তে আস্তে করে উঠতাম এবং শাখায় পৌঁছানোর পরে আমার মনে হলো যে লাল কাপড়টা মনে হয় আরও লাল হয়ে গেছে। উপরে ওঠার পরে এইটার কালারটা মনে হয় অনেক বেশি বোল্ড হয়ে গেছে। আমি তখন লাল কাপড়টাকে ধরে টান দিলাম, ওখান থেকে কাপড়টাকে টান দিলাম, মানে ব্যাগটাকে টান দিলাম, ব্যাগটাকে টান দিয়ে নামাইলাম। নামানোর পরে মনে হলো ব্যাগটা অনেকটা ভারী, মানে অনেক ওজন মনে হচ্ছে। আস্তে আস্তে করে আমি গাছ থেকে নামলাম। নামার পরে তখন আমি কি করলাম, ওই যে লাল যে কাপড়টা আছে এটা খুললাম। এক এক করে কাপড়টা খুলতেছি, আর ভিতরে না অনেকটা ভয় কাজ করতেছে, মানে অনেকটা ভয় লাগতেছে যে আল্লাহ জানে না জানি কি হয়। আমার বন্ধুদের নিষেধ না মেনে, বন্ধুদের কথা না শুনে আমি এই পাগলামি করতে শুরু করলাম। আল্লাহ জানে আজকে জানি কি হয় আমার। তো এরপরে আমি আস্তে আস্তে করে খুলতেছি, এক এক করে কাপড়গুলো খুললাম। প্রায় 7 রঙের 7টা কাপড় দিয়ে এটা বাঁধা ছিল। মানে প্রথমে উপরে যেটা ছিল এটা লাল, এরপরে বেগুনি, এরপরে সবুজ, হলুদ, এরকম করে প্রায় 7টা কালারের মিশ্রিত 7টা কাপড় দিয়ে এটা বাঁধা ছিল। এবং এটা সম্পূর্ণ খোলার পরে আমি ভিতরে দেখলাম যে 3টা তাবিজ পেঁচানো, এবং ভিতরেটা একটা প্লাস্টিক, মানে নরম একটা প্লাস্টিক। নরম প্লাস্টিকটা খোলার পরে আমি এইটার ভিতরে দেখলাম একটা মোবাইল ফোন। তো 2014 সালের ঘটনা, ওই সময় কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনগুলো বের হয়েছিল, বাট অ্যান্ড্রয়েড ফোনগুলো অনেক রিচ, মানে অনেক দামি, সবার হাতে হাতে কিন্তু না, 14-15তে খুব দাম ছিল। তা আমি তখন এই ফোনটা দেখলাম যে মোটামুটি মনে হলো যেন খুব লেটেস্ট একটা ফোন। এবং এইটা দেখেই না আমার ভিতর তখন দেখলাম যে আমার বন্ধুরা আসতে শুরু করছে, ওর নিচ থেকে আসতেছে আবার, মানে আমি যে যাই নাই, ওরা আমার সাথে রাগ করে গেছে, আবার আমার নেওয়ার জন্য আসতেছে। আমি তখন করলাম কি, ওরা দেখলেই তো ফোনটা নিয়ে যাবে। আমি তখন মোবাইল ফোনটা আমার পকেটে ঢুকাই ফেলি। ওরা এসে আমারে বলে, কী রে হাসিফ তুই যাস নাই কেন, এগুলা নামাইছিস, কী ছিল ভিতরে? আমি বললাম, দোষ ভিতরে তাবিজ ছিল। আমার বন্ধুটা আমারে বলতেছে, তোর না বারবার বলছিলাম এইটা একটা খারাপ পাড়া, ওই পাড়ার মানুষরা সবাই তান্ত্রিক, এইটা ওদেরই একটা জিনের কাজ হবে, তাবিজ পাইছস না ভিতরে? আমি বললাম হ্যাঁ। বলো চল তাহলে এখন চল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। তখন প্রায় আপনার বিকেল পড়ে যাওয়ার মতো অবস্থা, সূর্য পশ্চিমের আকাশে প্রায় হেলে পড়ছে। আমরা সবাই মিলে তখন দৌড়াইতেছি, কিন্তু আমার পকেটটা না অনেক গরম লাগতেছে, মানে পকেটটা মনে হচ্ছে প্রচুর গরম হয়ে আছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যার আগে আগে থানসি শহরে এসে পৌঁছাই। থানসিতে আসার পরে থানসির ওখানে যে একটা ব্রিজ আছে,
ওই ব্রিজের উপরে সবাই মিলে বসি। তো আমি কিন্তু তখনও মোবাইলে ফোনের কথা কাউরে বলি না, এবং সেখান থেকে তখন আমি ব্রিজের উপরে ওখানে বসি। তো এরপরে আমরা আবার হোটেলে যাই। হোটেলে গিয়ে রাতে আমি আর ঘুমাই না, রাতে ঘুমাই না। আবার চিন্তা করি মোবাইল ফোনটা এখন বাইর করলে ওরা তো দেখে যাবে, ওদেরকে দেখানো যাবে না। আমি তখন এই ফোনটা আমার ব্যাগের মধ্যে ঢুকাই ফেলছি। ব্যাগের মধ্যে ঢুকে পরের দিন সকালে আমরা থানসি শেষ করে আমরা ওখান থেকে আবারও আলীকদম আসি। আমরা বান্দরবনে ফিরে না যেয়ে আলীকদম আসি। আলীকদম থেকে এদিক থেকে আমরা তখন চিটং শহরে চলে আসি। শহরে আসার পরে আমি বাড়িতে আসি রাতের বেলায়। আমার ভিতরে তো খুব মানে মানে অস্থিরতা কাজ করতেছে, এটা কি আমি দেখব। রাতের বেলায় রুমের মধ্যে ঢুকে ব্যাগ থেকে আমি তখন ফোনটা বের করলাম। ফোনটা বের করে খুলে দেখলাম যে এটার ভিতরে কোনো ব্যাটারি নাই, ফোনটার মধ্যে কোনো ব্যাটারি নাই, এবং ফোনটা দেখতে অনেক সুন্দর, মনে হয় যেন নতুন একটা মোবাইল ফোন। আমি তখনও বুঝতেছিলাম না যে এই মোবাইল ফোনটা কী কারণে গাছের মধ্যে 7 রঙের 7টা কাপড় দিয়ে ভিতরে তাবিজ দিয়ে এভাবে পেঁচিয়ে রাখবে, তার কারণটা কি। আমি আসলে কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না যে এর কারণটা কি হতে পারে। কোনো কিছু চিন্তা ভাবনা না করেই তখন আস্তে আস্তে করে মোবাইল ফোনটা নিয়ে আমি তখন রাত কাটিয়ে দিলাম, ঘরের মধ্যে রাখলাম। ফোনটাতে তেমন কোনো সমস্যা হলো না। সারাটা রাত ঘুমাইলাম, সকাল 9টা বাজে ঘুম থেকে উঠছি। উঠার পরে মোবাইল ফোনটা নিয়ে আমি তখন একটা দোকানে গেলাম। একটা দোকানে গিয়ে ফোনটা দেখাইলাম। ফোনটা দেখানোর পরে ইনারা বলতেছে এটা তো বাংলাদেশি ফোন না, মানে এটা বাংলাদেশি ফোন না, এবং বলতেছে যে ফোনটা তো এখনও বাংলাদেশে আসে নাই, এটা আপনি কই পাইছেন। আমি বললাম ভাই এটার ব্যাটারি লাগবে, ব্যাটারি পাওয়া যাবে কিনা। পরে বলে ভাই ব্যাটারি তো এটা পাওয়া যাবে না, তো ব্যাটারি আমি বানাই দিতে পারি, আপনি যদি বলেন আমি ব্যাটারি বানাই দিব। তাই বললাম ব্যাটারি বানানো যায়, বলে হ্যাঁ বানানো যায়। তাই বললাম ঠিক আছে তাহলে আমার একটা ব্যাটারি বানিয়ে দেন। তো উনি তখন আমাকে সময় দিল যে ঠিক আছে আপনি কালকে বিকালে আসেন। তো এরপরে ওই রাতও কেটে গেছে, ফোনে কোনো প্রবলেম হয় নাই। পরের দিন সকালবেলা আমি আবারও দোকানে গেলাম। দোকানে যাওয়ার পর উনি ব্যাটারি বানাই দিল, আমি ওনারা টাকা দিলাম। তো উনি আবার ব্যাটারিটা লাগাইয়া মানে ফোনটা অন করছে, ফোনটা অন হয়ে আবার অফ হয়ে যায়। উনি বলে ব্যাটারির পাওয়ার কম, ঘরে গিয়ে মোবাইল ফোনটা আগে ফুল চার্জ করবেন, চার্জে দিয়ে যখন ব্যাটারি ফুল হবে তখন আপনি ফোনটা অন করবেন। তো বললাম ঠিক আছে। তো এরপরে আমি তখন ঘরে আসি, আসার পরে মোবাইল ফোনটা তখন চার্জে দিলাম, এবং ব্যাটারি যখন একদম ফুল মানে 100% চার্জ হলো, আমি তখন ফোনটাকে অন করলাম। তো ফোনটাকে অন করে আমার আরেক মোবাইল ছিল, ওই মোবাইলের সিমটা আমি তখন এই মোবাইলে ঢুকাইলাম, মানে নতুন ফোনে ঢুকাইলাম। ঢুকানোর পরে ফোনটা অন করার সাথে সাথে ফোনের উপরে যে লেখাগুলো আসতেছিল এগুলো কোনো স্বাভাবিক লেখা ছিল না, মানে অ্যারাবিক অক্ষরে লেখা ছিল, এবং দেখে মনে হলো যেন ফোনটা অ্যারাবিক ভার্সন করা, মানে অ্যারাবিক ভার্সন করা। আমি তখন ল্যাঙ্গুয়েজের অপশানে গেলাম, গিয়ে এটাকে আমি ইংলিশে কনভার্ট করলাম, ইংলিশে চেঞ্জ করলাম। এবং চেঞ্জ করার পরে ফোনটা আমার কাছে প্রচুর, মানে অনেক সময় মনে হয় কি যে ফোনটা একেবারে পাতলা, একদম পাতলা। আমার মনে হয়েছে এটা মনে হয় খুব বেশি একটা ভারী। তো বুঝতেছিলাম না। ওই দিন আমি করলাম কি, ওই দিন মানে যেদিন ফোনটা অন করলাম এবং সিম কার্ড ঢুকালাম, ওই রাতের বেলায় আমি তখন ফোনটাকে আমার মাথার থেকে মোটামুটি একটু দূরে একটা টেবিলের উপর রেখে রাতের বেলায় ঘুমাইলাম। এটা ছিল এই মোবাইল ফোনের সাথে আমার তৃতীয় রাত। তৃতীয় রাতের কথা আপনাকে শোনাইলাম। তৃতীয় রাতে আমি যখন শুইলাম মধ্যরাতের কাছাকাছি, আমার কাছে মনে হলো যেন মানে কেউ একজন আমার ঘরে কান্না করতেছে। একটা কান্নার শব্দ আমি শুনতে পাচ্ছি, মানে কেমন জানি একটা মানে কান্না কান্না একটা শব্দ। তো কান্নার শব্দটা শোনার পরে আমার ভিতরে একটু ভয় ঢুকে গেল, কী ব্যাপার এত রাতের বেলায় কাঁদবে কে। আমি তখন শোয়া থেকে উঠলাম, লাইট অন করলাম, কান্না বন্ধ। আবার লাইট অফ করি, একটু তন্দ্রায় গেলাম, আবারও সেই কান্নার শব্দ। আমি ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না যে এত রাতের বেলায় আমার ঘরের ভিতরে কান্না করার মতো মানুষ কোত্থেকে আসবে, আর কেই বা কান্না করবে, কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তো অনেকক্ষণ ধরে থাকার পরে চিন্তা করতেছি ঘটনা কি, এই ঘরে তো কেউই নাই, শুধু আমি আছি। তো আমি যেহেতু আছি এখানে, কান্না করবে কে, কান্না করার মানুষকে, মোটামুটি কোনো কিছুই মাথার মধ্যে ঢুকতেছিল না, বুঝতেছিলাম না। এমন করে আস্তে আস্তে করে রাতটা পার হয়ে গেলাম। সকালবেলা আমার শরীরটা প্রচণ্ড ব্যথা হয়ে আছে, শরীর নাড়তে পারি না। কলেজে গেলাম, বন্ধুদের সাথে আর দেখা হলো, কিছু বলি নাই। কলেজ থেকে ফিরে আসছি। আসার পরে আমার মা তখন কিন্তু সম্পূর্ণ ভালো, মা একদম সম্পূর্ণ মোটামুটি ভালো, সম্পূর্ণ বলতে 90% ভালো হয়ে গেছে। তা আমার বড় বোন বলতে যেটা আমার ছোট আর কি, ও তখন আমারে বললো ভাইয়া তোমার বাসায় কি কালকে রাত্রে কেউ আসছিল। আমি আবার ঘরের দরজা খুলে ঘুমাইতাম, এটা আমার আব্বার আদেশ ছিল, মানে যারাই আমার বোনদেরকেও বলে দিছে সবসময় যাতে ঘরের দরজা খুলে, রুমের দরজা খুলে আমরা ঘুমাই, দরজা নক করা যাবে না ভিতর থেকে। আমার বোন আমারে বলে যে, আমার বোন তখন কিন্তু আপনার ক্লাস 9-এ পড়ে, তো আমারে বলে ভাইয়া তোমার রুমে কি কালকে রাত্রে কেউ আসছিল। আমি বললাম আমার রুমে কই না তো, আমার রুমে কালকে রাতে কে আসবে, কেউ তো আসে নাই। ও আমারে বলে তোমার রুমের ভিতর থেকে একটা মেয়ের কান্নার শব্দ পাইছি।
ওই যখন আমার এটা বললো আমি তখন পুরোপুরি শিওর হয়ে গেলাম, তার মানে আমি কালকে রাত্রে যে কান্নার শব্দ শুনতে পাইছি এটা আমার বোনও শুনতে পাইছে। এটা তাহলে মিথ্যা কোনো গল্প নয় বা মিথ্যা কোনো কথা নয়। এখন দেখা গেল আমাদের বাসায় তো আগ থেকে একটা জিনের সমস্যা আছেই, যেহেতু আমার মায়ের এই ধরনের সমস্যা, তার মানে আমাদের বাসায় জিনের উত্তাপ সবসময় আছে। এর ভিতরে যখন আবার আমার বোন আমাকে এটা বলল, আমি তখন ভাই একটু বিব্রত হয়ে গেলাম, মানে একটু ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমার বোনরে বললাম, তুই এই কথা কাউরে জানাইছিস? আমার ছোট বোন বা আব্বা আম্মা কাউরে বলছিস? বলে না ভাইয়া, আমি কাউরে বলি না। আমি তখন আমার বোনের বলতেছি, আচ্ছা ঠিক আছে, যেহেতু কাউরে বলিস নাই আর কাউরে বলার দরকারও নাই, আমি দেখতেছি তুই কাউরে কিন্তু এটা বলিস না। বল আচ্ছা ভাই ঠিক আছে, বলবো না। এরপরে হলো কি ভাই, আপনার রাতটা আমি ওই রাতে আবারও ঘুমাইতে গেছি। ঘুমাইতে যাওয়ার পরে আর রাত্রে আপনার আনুমানিক প্রায় 1টা থেকে 1:30টার মতো বাজে, ওই রকম সময়ে আমি আবারও শুনতেছি বিলাপ করে কান্না করতেছে, মানে বিলাপ করে কান্না করতেছে। একটা মানুষ ধরেন অনেক দিন খাবার না পেলে, অনেক কষ্টে থাকলে যেরকম একটা গোংরানো গোংরানো কান্নার শব্দ আসে না, এইরকম একটা গোংরানো গোংরানো কান্নার শব্দ এটা ভিতর থেকে, মানে আপনার আমার রুমের ভিতর থেকে আসতেছে। তো আমি মানে খুব স্মুথলি শুনতেছি যে আসলে কান্নার শব্দটা কোথা থেকে আসে। দেখলাম আমার টেবিলের দিক থেকে আসতেছে, মানে যেখানে আমার মোবাইল ফোনটা রাখা ওইখানে। তখনও কিন্তু আমার মাথার মধ্যে কোনো কিছু ঢুকে নাই যে ফোনের কিছু একটা, এটা আমার মাথার মধ্যে আসে নাই, কারণ 3 দিন ধরে এই ফোনটা আমার কাছে। আমার তো এরকম কোনো কিছু আমি দেখি নাই, বা ফোনের মধ্যে কোনো সমস্যা তাও কিন্তু মাথায় আসতেছে না। উঠলাম, উঠে দেখি যে আমার বোন আমার ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। ওরে প্রথমে দেখে ভয় পেয়ে গেছি, চিৎকার দিয়ে দিছি, কিন্তু তুই এখানে? পরে বলো ভাইয়া তোমার ঘরে কান্না করে কে? আমি বললাম তুই শুনলি? বলে হ্যাঁ আমিও শুনতে পাইছি, তোমার ঘরে কে জানি কান্না করতেছে। আমি ওর বোনেরে বললাম যে দেখ, কান্নার শব্দ তো আমিও পাইলাম, ঘরের মধ্যে কি কান্না করতেছে এটা তো আমিও শব্দ পাইলাম। আমার বোন বলে কি কান্না করে? আমি বললাম বোন আমি তো জানি না, তুই একটা কাজ কর, তুই ঘুমাইতে যা, এখানে দাঁড়াই থাকিস না, আব্বা যদি দেখে তাহলে ঝামেলা করবে। ওরে আবার রুমের মধ্যে পাঠিয়ে দিলাম, আমি আবার শুইতে গেলাম। রাত 3টে কি 3:30 বাজে, এবার তীব্র আকারে কান্না করতেছে। মানে ওই সময়ের কার কান্না আমার আব্বাও শোনে, আমিও শুনি, মাও শোনে, আমার দোনো বোনেই শোনে। সকালবেলা আব্বা ভোরে ভোরে নামাজ পড়ে আমার ডাক দিল, ডাক দিয়ে বলতেছে হাসিব ঘটনা কি? বাসার মধ্যে এরকম কান্নার শব্দ শুনতে পাচ্ছি, কি হয়েছে? আমি বললাম আব্বা আমি তো কিছু বুঝতেছি না, আমার কাছে মনে হয় আমাদের বাসায় কোনো প্যারানর্মাল টাইপের কোনো একটা ঝামেলা হচ্ছে, একটা কাজ করো, একটা কবিরাজ নিয়ে আসো। তো আমার আব্বা বললো ঠিক আছে তাহলে তুই একটা কাজ করো, আমার একটা কবিরাজের ঠিকানা দিল। আমি সেই কবিরাজের বাসায় গেলাম। যাওয়ার পরে কবিরাজরা আমি বললাম যে এমন এমন ঘটনা। কবিরাজ বলতেছে তোমার আব্বারে গিয়া এই তাবিজগুলো দিও, এই তাবিজটা দিও, এটা বললো যে ঘরের দরজা যে দরজার মধ্যে রাখবা, মানে ঘরের দরজার মধ্যে তাবিজটা দিয়ে দিবা, আর পুরো ঘরে পানিটা ছিটাই দিবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। তা এটা যখন আমার বললো, বলার পরে যা হয়েছে আমি কি করলাম, ওই ঘরের তাবিজটা যে তাবিজটা দিল এইটাই না ঘরের দরজায় দিলাম, আর আমি ওই পানিটা যে পানিটা উনি দিল ওই পানিটা পুরো ঘরে ছিটিয়ে দিলাম। পুরো ঘরে ছিটিয়ে দেওয়ার পরে যা হইল, আমার ওই মোবাইল ফোনটা মানে পানিটা ছিটিয়ে দেওয়ার পরে বিকেলবেলা ওই ফোনটা দিয়ে মানে অন হয় না। ফোনটাকে যতই অন করার চেষ্টা করতেছি ফোনটা অন হয় না। তো অন হয় না দেখে আমি চিন্তা করলাম কী ব্যাপার, ফোনটা অন হচ্ছে না কেন? যিনি ব্যাটারি ঠিক করে দিল তার কাছে নিয়ে গেছি। তার কাছে নিয়ে যাওয়ার পরে আমি তারে দেখালাম যে ভাই ফোন তো অন হয় না, কী হয়েছে? উনি আমারে বলে দেখি, উনি বলে ভাই ফোনের ভিতরে তো অনেক সমস্যা হয়ে গেছে, এটা কিভাবে হইলো, এটাকে প্লাস মারতে হবে। আমি বললাম ভাই প্লাস কি আমি তো বুঝি না। উনি বলে ফোনটার মধ্যে মানে অনেক সমস্যা হয়ে গেছে, এটা ঠিক করতে টাকা লাগবে, মানে আমার কাছে মোটামুটি একটু ভালো টাকায় চাইছে। তাই আমি বললাম ভাই আমার কাছে তো এত টাকা নাই, এত টাকা আমি কোত্থেকে দিব? তুমি বলো আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আমি ঠিক করতে পারবো না, বা টাকা তো দিতে পারবে না, তাহলে আর হবে না। তাই আমি ফোন নিয়ে তখন আবার বাসায় চলে আসছি। বাসায় আসার পরে চিন্তা করতেছি ফোনটা এরকম হঠাৎ করে এরকম হয়ে গেল, তার কারণটা কি? এই দিন রাতের বেলায়ও, মানে যেদিন আমি ঘরের মধ্যে তাবিজটা ঝুলাইলাম, পানি ছিটিয়ে দিলাম, ওই দিন রাতের বেলায়ও আমি ওই কান্নার শব্দ শুনতে পাচ্ছি, আবারও কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আমার আব্বা তখন বলতেছে যে কি ব্যাপার, ঘরের মধ্যে এরকম কান্নার শব্দ কোথা থেকে আসে? তখনই তো আমার ওই ফোনটা ডেড, মানে ফোনটা কিন্তু নষ্ট, ওটা অন হয় না, আমি ফোনটা ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছি। আমার আব্বা তখন ওই দিনও কান্না করলো রাতের বেলায়। আব্বা তখন কবিরাজের সঙ্গে কবিরাজের বাসায় আবার এগুলো আমাকে সাথে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার আব্বা কবিরাজরে বললো আপনি তাবিজ দিলেন, আমরা তো ব্যবহার করলাম, বাট এটা তো আমরা কোনো সুফল পাইলাম না। আজকে রাতেও আমার ঘরে প্রচণ্ড রকমের কান্নার শব্দ শুনলাম, এবং কে জানি ঘুংড়িয়ে ঘুংড়িয়ে কান্না করে, এরকম একটা কান্নার শব্দ আমি ঘরের মধ্যে শুনতে পাইলাম। মানে এখন কি করব? কবিরাজ তখন আমার আব্বাকে বলতেছে যে দেখেন, আমি যে তাবিজটা দিয়েছি ওই তাবিজটা থাকার পরে ঘরের ভিতরে খারাপ কোনো কিছু ঢোকার সুযোগ নাই,
মূলত আপনার ঘরের ভিতরে খারাপ জিনিসটা আগেই ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বিকেলে যাব, বিকেলে গিয়ে আমি দেখব। তো উনি তখন করলো কি, আজকে বিকেলে মানে আসরের নামাজের পরে আমাদের বাসায় আসছে। বাসায় ঢুকার পরে প্রথমে আমার আম্মাকে দেখলো, বললো যে আম্মা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। এরপরে হইলো কি, উনি পুরোটা ঘর হাঁটলো, হাইটা বলতেছে আমি তো ঘরের ভিতরে কোনো কিছু দেখতে পাই না, তবে আমার কাছে মনে হয় যে আপনাদের ঘরের ভিতরে কিছু একটা জিনিস আটকা আছে। এমন কোনো জিনিস কি আছে যেটা ঘরের মধ্যে আটকায় রাখছেন? এরকম কোনো কিছু আছে? আমি বললাম যে আমি তখন কিন্তু ফোনের কথা আমার আব্বারে বলি না, তো আব্বারে বললে আব্বা বকা দিবে, ফোন আনলাম কেন, কোত্থেকে আনলাম, কিছু বললাম না। উনি ঘুরে ফিরে আবারও পানি পড়া, তাবিজ পড়া, সারণ পড়া দিয়ে উনি তখন চলে গেছে। তা আমার আব্বা তখন বলতেছে ঘরের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, আমরা আজকে এই বাসায় থাকবো না, আমরা বিকেলবেলা মানে সন্ধ্যার সময় গ্রামে চলে যাব। সন্ধ্যার সময় গ্রামে চলে যাবে এই সিদ্ধান্ত করে ওই দিন সন্ধ্যায় আমার আব্বা আম্মা আমরা বোনেরা সবাই মিলে তখন আমরা গ্রামে চলে আসছি, আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়িতে আস্তে আস্তে রাস্তায় 11টা কি 11:30 বা 12টার মতো বাজছে। তো 12টার মতো বাজছে, তো ঘরে এসে সবাই মিলে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ছি। এবং গ্রামে আসার পরেও সে একই কান্না। গ্রামে যখন আসছি তখনও কান্নার শব্দ এবং বিকট আকারে কান্নার শব্দ গ্রামের মধ্যেও। আমি কিন্তু আসার সময় ফোনটা নিয়ে আসছি ব্যাগে করে। তো আমার দাদি আবার মোটামুটি একটু চালাক মহিলা ছিলেন, উনি আবার সব কিছু বুঝতেন প্যারানর্মাল বিষয়গুলো। রাত কেটে সকাল হওয়ার পরে আমার দাদি তখন আমার আব্বাকে ডাকলেন, আমাকে ডাকলেন, ডাকিয়া বলতেছে যে তোরা কি শহর থেকে এমন কোনো কিছু নিয়ে আসছিস যেটা তোদের কাছে রাস্তার মধ্যে কেউ চাইছে তোরা দেশ নাই, এরকম কিছু মিষ্টি বা এই টাইপের কিছু? আমার আব্বা বলে না, আমরা তো অনেক রাতে আসছি, আমরা তো এরকম কিছু নিয়ে আসি নাই। আমার দাদি বলে তাহলে তোদের সাথে কি আসছে যে রাতের বেলা এরকম কান্না করলো? আমার আব্বা তখন আমার দাদিরে বলল, মা সেম ঘটনা তো আমার সাথে শহরেও ঘটছে, যার কারণে আমি সবাইকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসছি। গ্রামে মানে শহরে আমার সাথেও এরকম কান্নার শব্দ আমি শুনতে পাইছি। আমার দাদি বলল যে ঘটনা কি, এরকম কান্না তো হওয়ার কথা না। তো যাই হোক, এই রাত কেটে গেল, ভাবলাম হয়তো আমার দাদিও বললো যে হয়তো ভুলও হতে পারে। পরের রাতে আবারও কান্নার শব্দ, ওই দিনে আবারও কান্নার শব্দ শুনতে পেলাম। পাওয়ার পরে ফজরের নামাজের পরে দাদি আমার ডাকতেছে, ডাইকে আমার উঠাইছে, উঠাইয়া আমার উঠানের কোনায় বসাইছে, বসায় বলে হাসিব কান্নার শব্দটা তো রুম থেকে আসতেছিল। আমি বললাম দাদি আমার রুম থেকে আসবে কেন, আমার সাথে তো কোনো কিছু হয় নাই। দাদি আমারে বলে তুই কি এমন কিছু জিনিস ঘরে রাখছিস যেটা তোর ঘরে আগে ছিল না, নতুন করে ঢুকাইছিস, এরকম কোনো কিছু, কোনো তাবিজ তুমান বা কিছু? আমি বললাম দাদি তাবিজ তো আনছিলাম কবিরাজের কাছ থেকে, এটা তো ওই ঘরের দরজায় দিয়ে চলে আসছে, এখানে তো আনি নাই। দাদি বলে এমন কোনো জিনিস কি তুই আনছিলি যেটা তুই আগে এই ঘরে আনিস নেই, পুতুল টুতুল এই টাইপের কিছু? আমি তখন নিচের দিকে তাকায় বলছি দাদি আমি একটা মোবাইল ফোন আনছিলাম। দাদি বলে মোবাইল ফোন না, মোবাইল ফোন না, কোনো পুতুল বা এই টাইপের কিছু? আমি বললাম না, এই টাইপের কোনো কিছু আমি আনি নাই। দাদি বলে তাহলে তো এরকম সমস্যা হওয়ার কথা না। যাই হোক, বিকেলবেলা আমার ভিতর তখন জাগলো, আমার ভিতর কিন্তু ভয়ও ঢুকে গেছে। বিকেলে আমি তখন চিন্তা করলাম যে আমি দাদির ঘটনাটা জানাই দিব, মোবাইল ফোনটা কীভাবে পাইছি। বিকেলবেলা আমি তখন দাদিরে ডাইকে বললাম দাদি তুমি যে ফোনটাকে অবহেলা করে ফেলে দিলা, বললা ফোনের ঘটনা না, আসলে ফোনটা কিন্তু আমি এমনি এমনি পাইছি। মোটামুটি দাদিকে বলার পরে দাদি একটু ভয় পেয়ে গেল, পেয়ে আমারে বলতেছে দেখি ফোনটা নিয়ে আয় তো আমার কাছে, আমি একটু দেখি। তখন আমি মোবাইল ফোনটা হাতে নিলাম, হাতে নিয়ে আমার দাদির কাছে আনছি। দাদি মোবাইল ফোনটা হাতে নিয়েছে এবং হাতে নিয়ে আমারে বলে এটা তুই কই পাইছিস? আমি বললাম তোমার তো বললামই এমনি এমনি থানসিতে ঘুরতে গেছিলাম, ওখান থেকে আসার সময় এটা পাইছি। আমার দাদি আমারে বলে যে একটা কাজ কর, সোনার উপর পানি নেয়। তো তখন আমি কি করলাম, সোনার উপর পানি নিলাম, নেওয়ার পরে আমার দাদি একটা মানে আপনার জগের মধ্যে পানিটা নিল, পানিটা নিয়ে আমারে বলে ফোনটা এখানে ছেড়ে দে। তখন আমি করলাম কি, মোবাইল ফোনটা আমি বললাম দাদি এটা তো নষ্ট হয়ে যাবে। দাদি বলে তুই মানে এটার মধ্যে ফালা। মানে দাদি রাগারাগি করতেছে, চোখ রাঙাইতেছে। পরে আমি ভয় পেয়ে কী করলাম, ফোনটা ওই পানির উপরে ছেড়ে দিলাম। তো ফোনটা পানির উপরে ছেড়ে দিলে সাধারণত ফোনটা ডুবে যাওয়ার কথা, কিন্তু ফোনটা না ডুবে এটা ভাসতেছে, মানে উপরে ভাসতেছে। তো আমার দাদি করলো কি, মানে ফোনটাকে এরকম হাতে ধরে চাপ দিল নিচের দিকে, চাপ দিয়ে অনেকক্ষণ ধরে রেখে হাত উঠেছে, এটা আবারও ভাসতেছে, মানে পানির নিচে থাকে না। দাদি তখন আমার বলতেছে যে কাজ কর, ফোনটা পানি থেকে উঠা। পরে ফোনটা পানি থেকে উঠাইলাম, উঠানোর পরে দাদি কী জানি পরে পরে ফোনটার মধ্যে ফু দিতে আছে। মোবাইল ফোনটা আমার হাতে ছিল, মনে হয়েছে না আমার হাতটা পুড়ে যাচ্ছে, আমি হাত থেকে ছেড়ে দিছি, মোবাইল ফোনটা ছেড়ে দিছি। দেওয়ার পরে মনে হয় যেন ফোনের ভিতর থেকে আপনার গরম ভাব বাইরে আছে, মানে গরম ভাব বেরোতে আছে।
দাদি তখন আমার বলে যে সর্বনাশ, আমার কাছে তো ভালো মনে হচ্ছে না, তোর আব্বারে ডাক দে। আমি বললাম দাদি, আব্বা যদি জানতে পারে আমি ফোন এমনি এমনি পাইছি নিয়ে আসছি, আব্বা কিন্তু আমার বকা দিবে। দাদি আমার বলে এটা আমাদের সবার জীবন মরণের প্রশ্ন, তোর আব্বারে তাড়াতাড়ি ডাক দে। আমি তখন আব্বারে ডাক দিলাম, আব্বা আসছে। আসার পর আমার দাদি তখন আমার আব্বারে বলতেছে, যা তাড়াতাড়ি মকবুল কবিরাজরে নিয়ে আয়, এখনই যা, সমস্যা আছে, বাড়ির মধ্যে সমস্যা আছে, আমরা যে কোনো সময় মারা যেতে পারি, তুই মকবুল কবিরাজরে নিয়ে আয়। আমার আব্বা তখন তাড়াহুড়ো করে আমার আরেক কাকারে নিয়ে তখন মকবুল কবিরাজের বাড়িতে গেছে। মানে মকবুল কবিরাজকে তখন নিয়ে আসছে, রাত্র তখন প্রায় 8:30 কি 9টার মতো বেজে গেছে। তখন পর্যন্ত আমি আর দাদি ঘরের উঠানে দাঁড়ায় আছি, মোবাইল ফোনটা যেখানে ফেলেছি ওখানে রয়েছে। মকবুল কবিরাজ আসার পরে আমার দাদি বলে, ফোনে কিন্তু হাত দিবি না। ফোনে হাত দিয়ে নেই। দাদি গিয়ে ঘরের উঠানের মানে কোনার মধ্যে গিয়ে মকবুল কবিরাজ রে কী জানি বলছিল। মকবুল কবিরাজ তখন আমার দাদিরে বলতেছে, ঠিক আছে আমি দেখতেছি। মকবুল কবিরাজ তখন আসছে। আসার পরে তার হাতের মধ্যে একটা লাঠি ছিল। লাঠিটা দিয়ে যখন সে মোবাইল ফোনটার মধ্যে এরকম আঘাত করতেছে, মানে মনে হইলে যেন মানে আমি আপনাকে কীভাবে বলবো, হয়তো অনেকেই বিশ্বাস করবে না, অনেকের কাছে হবে এটা কীভাবে সম্ভব। মোবাইল ফোনটা নিয়ে মানে লাঠিটা দিয়ে যখন মোবাইল ফোনে আঘাত করতে, তখন মোবাইল ফোনটার ভিতর থেকে চিৎকারের শব্দ আসতেছে। ছোট বাচ্চারা মারলে যেরকম কাঁদে না, মানে এরকম কান্নার শব্দ আসতেছে, এরকম সবাই আমরা শুনতে পাচ্ছি। তখনই আমারে বললো, ফোনটা কীভাবে পাইছো? আমি ওনার কাছেও তখন বিস্তারিত বললাম। আমার আব্বা তো রেগে মেগে পুরো আগুন হয়ে আছে। উনি তখন বলল যে তুমি ফোনটা কালকে যেখান থেকে আনছো সেখানে রেখে আসবা। আমি বললাম, ফোন তো আমি এই জায়গা থেকে আনি নাই, ফোন তো আমি আনছি বান্দরবন থেকে, অমুক জায়গা থেকে আনছি। উনি বলে, হ্যাঁ ফোনটা যেখান থেকে আনছো ফোনটা ওখানে রেখে আসবা। এই ফোনটার মানে ভিতরে একটা মুসলিম পরিবন্দী আছে। আমি তো শুনে অবাক, কী বলেন আপনি, ফোনের ভিতরে মুসলিম পরিবন্দীটি কীভাবে সম্ভব? উনি বলে, হ্যাঁ এটা যে কোনোভাবে হয়েছে, এটা বিস্তারিত এক ঘটনা আছে, অনেক বড় ঘটনা। এটা ওখানকারই এক তান্ত্রিক বা কবিরাজে করছে, চাকমা তান্ত্রিকে করছে। এটা কোনো ভালো কাজ করে না, উনি খারাপ কাজ করছে। একটা কালো জাদুর মতো একটা মেয়েরে, মানে শুধু এটুকুই বললো যে একটা মেয়েরে কালো জাদু করে মেরে ফেলছে, এবং ওই মেয়ের আত্মাটাকে কীভাবে যেন এখানে ঢুকায় রাখছে, উনি বলতেছে এরকম কিছু। মানে এক কথায় উনি এরকমই বোঝাচ্ছিল। তা আমি তখন বললাম যে এখন আমি কী করব? উনি বলে, এখনই চলে যান, সকাল হতে হতে ভোরে ভোরে আপনি এটা নিয়ে ওইখানের ভিতরে গাছের মধ্যে যেখানে ছিল প্রয়োজনে গাছের নিচে ফালাই দিয়ে চলে আসবেন, সমস্যা নেই। গাছে নিয়ে রাখতেও এরকম কোনো কথা নেই, তবে যে গাছে এটা ছিল ওই গাছের সাথে যেন এটার কোনো সংযোগ থাকে, মানে গাছের সাথে যাতে লাগানো থাকে, এমনভাবে দিয়ে আসবেন। আর এদিক দিয়ে তো আব্বা আমারে বকাবাদ্য করে শেষ, খুব গালাগালি করতেছে আমারে যে তোরে আমি পড়াশোনা করাইলাম, কি বুঝা তুই তোর মায়ের মতো লোভী হয়ে গেলি? তোর মা যেরকম 7 রাজা ধন পাইছে বইলে লাভ দিয়ে পুকুরে নেমে গেল, ঠিক তেমনি তুই মোবাইল ফোন একটা পাই এটা পকেটে করে ঘরে নিয়ে আসলি। আমি তোর আস্ত রাখবো না, তুই এটা দিয়ে আসবি, কেমনি দিয়ে আসবি তুই জানিস। পরে আমি যাচ্ছি, এমন সময় দাদি আমারে বলে, একটা কাজ কর, তোর একা একা যাওয়াটা ঠিক হবে না, তুই সাথে আরেকটা ছেলেরে দে, বলো ওই ছেলেটারে নিয়ে যা। মানে আমাদের বাড়ির একটা ছেলে আর কি, ওকে দেয়। তো ওরে নিয়ে আমি রওনা দিছি। রওনা দিতে আমার মনে একটা প্রশ্ন জাগলো যে আমি আরেকটু মকবুল কবিরাজের বাড়িতে যাব, বিষয়টা সম্বন্ধে আমি আরও ডিটেলস জানবো। দিয়ে আসলো তো শেষে। তো ওই ছেলেটাকে নিয়ে আমি তখন মকবুল কবিরাজের বাড়িতে গেছি। মকবুল কবিরাজের বাড়িতে যাওয়ার পরে মকবুল কবিরাজ আমার যা বললো তার রীতিমতো আপনি শুনলে নিজেও সহ্য করতে পারবেন না। মানে এই কথাগুলো এখানে বলা যাবে না। মানে এরপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। উনি বললো যে যদি পারো তবে তোমার ক্ষতি হবে, বাট আমার বলে দেওয়াটা দায়িত্বটা পালন করতেছি। গাছের নিচে যখন মোবাইল ফোনটা রাখার পরে যদি পারো এই পানিটা, একটা বোতল দেয় আমাকে, বলে বোতলের মুখটা খুলে পানিটা মোবাইলটার উপরে ফেলে দিয়ে আসবা। এতে এটার ভিতরে থাকা যে আত্মাটা বা পরিটা তার সম্ভবত মুক্তি হবে, তবে এতে তোমার ক্ষতিও হতে পারে, না দেওয়াটাই ভালো। আমি বললাম আপনি এটা আমার কাছে দেন। ওনার হাত থেকে আমি এটা নিলাম। নেওয়ার পরে আমি আসতেছি, যেই ছেলেটা আমার সাথে আসছে ওই হঠাৎ করে বলো যাবে না, মানে ওর ভিতরে ভয় ঢুকে গেছে। আমি বললাম যাবে না কেন, চলো। তো আমার বলে যাবে না। না যাওয়ার পরে আমি তখন একাই রওনা দিলাম যে ঠিক আছে ও যেহেতু যাবে না আমি একাই যাব। তা আমি তখন করলাম কি, বান্দরবানে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে যাওয়ার পরে ভিতরে কিন্তু তখন প্রচুর ভয় কাজ করতেছে। আমি আপনাকে কী বলবো, পরে আমি একটা রুম ভাড়া করছি, হোটেলে একটা রুম ভাড়া করে রুমের ভিতরে মোবাইল ফোনটা রাইখে আমি সারা রাত হোটেলের রিসিপশানে বসেছিলাম। হোটেলের যে রিসিপশান আছে ওই রিসিপশানে বসেছিলাম অন্য ছেলেফেলেদের সাথে। মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম আর কি, অন্যদের সাথে এখানে বসে আছি। মানে আমি আর যাই নাই আর কি, মানে রুমে যাই না, রুমে মোবাইল ফোনটা রাখছি। পরের দিন মোবাইল ফোনটা নিয়ে আমি তখন একাই থানসির উদ্দেশ্যে রওনা দিলাম। থানসিতে গেলাম, যাওয়ার পর ওখানে একটা
প্রথমে একটা গাইড নিব চিন্তা করলাম, আবার ভাবলাম যে গাইড নিলে আবার কোন ঝামেলায় পড়ি, ফোন টোন রাইখে আসবো, ও আবার কি মনে করে না ওরে নিব না। আমি যতটুকু চিনি, আমি তো রাস্তা চিনি, আর এটা তো এখান থেকে খুব বেশি দূরে না, মোটামুটি কাছাকাছি। আমি রওনা দিলাম একাই। থানসিতে আসার পরে রওনা দিলাম, আপনার প্রায় 2:30 কি 3টা এরকম টাইম হবে। ওখানে আমি গিয়ে পৌঁছাইলাম গাছটার নিচে পৌঁছানোর পরে আমি তখন এই মোবাইল ফোনটা গাছটার নিচে রাখার পরে আমার হঠাৎ মনে হলো পানিটা কিন্তু আমার ব্যাগে আছে। কেন আমার মনে হলো যে প্রতিটা রাতে এটা ভিতর থেকে একটা মুসলিম পরী কান্না করতো, এটাই কবিরাজ আমাকে বলল। তা আমি মানে একটু উপকার করি না, যদি আমার ওই পানিতে পরীটার উপকার হয় তাহলে আমি একটু পরীটাকে মুক্ত করে দিই। এইটা বলে আমি তখন কি করলাম, এই পানির বোতলের মুখটা খুলে পানিটা আমি তখন এই মোবাইল ফোনটার উপরে ঢেলে দিলাম। মোবাইল ফোনটার উপরে পানিটা ঢেলে দেওয়া মাত্রই মোবাইল ফোনটার মধ্যে মনে হয় আগুন ধরে গেছে ভাই। আমার দাদি যখন একবার ফু দিয়েছিল মোবাইল ফোনে কি পরে যেরকম আগুনের ভাব বেরোতে শুরু হয়েছে, ঠিক এর থেকেও আরও বেশি মনে হয় যেন আগুনের ভাব বাড়িতে আসছে ফোনটা থেকে। আমি তখন মানে পিছনের দিকে ফিরে দিলাম, দৌড় মানে হাঁটা শুরু করছি। হাঁটতে হাঁটতে আমি ভাই হঠাৎ রাস্তায় ভুলে গেছি, আমি রাস্তা চিনি না, মানে যে রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তা আমি মনে হয় ভুলে গেছি। সন্ধ্যা নেমে আসতেছে, চারদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি তখন কখনো এদিক দিয়ে দৌড়াই, কখনো ওই দিক দিয়ে দৌড়াই, মানে এক এক সময় এক এক সাইড দিয়ে দৌড়াইতেছি। রাস্তা কিন্তু ভুলে গেছে, রাস্তা কিন্তু আর মনে নাই। এখন কি করব আল্লাহ, রাতও বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে করে চারদিকটাও খুব অন্ধকার হয়ে যাচ্ছে। মাথায় তখন আসতেছিল না এখন আমি কি করা উচিত। এরকম করতে করতে দৌড়ি করতে করতে হঠাৎ করে একটা চাকমা মধ্যবয়স্কর থেকে বয়স্ক একটা লোকের সঙ্গে আমার দেখা হয় রাস্তার মধ্যে। তো আমি বললাম যে দাদা, আমি থানসি শহরে যাব, কোন দিক দিয়ে যাব? উনি আমার দিকে একটু রাগান্বিত চোখে তাকায় আছে, মোটামুটি ওনার চোখগুলো লাল হয়ে আছে। তো আমি ওনার সাথে কথা না বলে আমি তখন চলে যাচ্ছিলাম। এমনই পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, এই ছেলে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমার বলে, তোর বাসা কই? আমি বললাম আমার বাসা চিটং শহরে। তো এখানে কেন আসছিস? আমি বললাম আসছিলাম একটা কাজে, আমি এখন চলে যাচ্ছি। খাপ করে আমার হাত ধরে ফেলে। হাত ধরার পরে আমি বললাম যে দাদা, আপনি হাত ধরতেছেন কেন? আমার অপরাধ কি? বলে একদম কথা বলবি না, আমার সাথে সাথে আয়। মানে আমি তখন আসলে বুঝতে পারতেছিলাম না যে ঠিক এখন কি করা উচিত। আমি তো মানে সম্পূর্ণ আর্মিরও কোনো অনুমতি নিয়ে আসিনি, অবৈধভাবে আসছি। আর মাগরিবের আজানও দিয়ে দিছে, চারদিকটা অন্ধকার হয়ে গেছে। আমি এখান থেকে যদি একা যেতেও পারবো না। তাহলে আমাকে একটা পাড়ার দিকে টানে নিয়ে একটা পাড়ার নিচে মানে একটা আপনার কি বলে গুহার মতো একটা জায়গা, ওইখানে আমাকে নিয়ে যায়। ওখানে আরও 3টা ছেলে বসা ছিল, তারাও চাকমা, সবার গায়ে চাকমার পোশাক। আমাকে ওখানে নিয়ে বলে এখানে বস। পরে বসছি, বসার পরে আমারে বলে অবশিষ্ট যে পানিটা আছে ওই পানিটা দে। এমনি মানে কি পানি আমার কাছে আছে উনি কিভাবে জানলো আমি কিছু বুঝতে পারলাম না। আমি বললাম দাদা, আমি তো আপনার কথা কিছু বুঝি নাই, মানে অবশিষ্ট পানি বলতে আপনি কি বলতে চাচ্ছেন আমাকে একটু বুঝিয়ে বলেন। বলে তুই যে পানিটা মোবাইল ফোনে ঢাললি, বাকি অংশ যে পানিটা তোর কাছে ছিল ওই পানিটা দে। তাহলে আমি চিন্তা করলাম, আমি যে মোবাইল ফোনে পানি দিছি উনি কি দেখছে নাকি তা তো জানি না। পরে আমি ব্যাগ থেকে পানি বোতলটা বের করে ওনার হাতে দিলাম। দেওয়ার পর আমার বলে পানিটা খা, মানে বোতলের মুখটা খুলে বলে পানিটা খা। আমি বললাম দাদা, আমি পানি কেন খাবো, এটা তো পরানো পানি। উনি বলে খা, নাইলে এখানে তোরে খেয়ে ফেলবো, তোরে আগুনের উপরে দিয়ে তোকে খেয়ে ফেলবো। ভয় পেয়ে গেলাম, তখন আমি কী করলাম, ডক করে পানিটা খেয়ে ফেললাম। পানিটা খাওয়ার পর আমার ভিতরে যে কীরকম একটা অনুভূতি হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। পরে আমি মানে কেমন জানি তখন আমার ভিতরে আমি মনে হচ্ছে আমি পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে আমার ভিতরে আর আমি নাই। ঠিক এরপরে উনি যা করতে বলে আমি তাই করতেছি। যেমন উনি আমারে বলে যে উঠে আয়, আমি উঠে গেলাম। আমার একটা জায়গার মধ্যে বসাইলে আমি ওখানে বসে আছি, মানে উনি যা বলতেছে আমি তাই করতেছি। বাট আমার ভিতরে মনে হয় তখন যেন আমার ভিতরে 2টা মানুষ কাজ করে। একটা মানুষ আমাকে বারবার বলে যে আমি এগুলো কেন করি, মানে উনি যা বলে তা কেন করি। আমার ভিতরের একটা মানুষ আমাকে বারবার মানে আমাকে বাধা দেয় যে উনি যা বলতেছে তা আমি কেন করতেছি, আমি যেন না করি। ভিতর থেকে কেউ একজন আমাকে এটা বাধা দিচ্ছে। আবার এরকমও মানে মনে হচ্ছে যে আমি চেষ্টাগুলো ওনার কথার বাইরে যাইতে পারি না। মানে আমি ভাবি যে এই কাজটা আমি করবো না, উনি এটা করতে বললে আমি এটা করবো না। বাট দেখা গেল যে আমি করবো না বলে এখান থেকে ছুটতে পারি না। মানে আমি এটা করবো না এই বলে যে ছুটে যাবো এমন কোনো সুযোগ নেই। ওনার কথা মতো আমার কাজ করা লাগতেছে, উনি যেটা বলতেছে আমার সেটা করা লাগতেছে, আমি এখান থেকে ছুটতে পারতেছি না।
বুঝে উঠতে পারতেছিলাম না যে আমার সাথে ঠিক এই মুহূর্তে কি হচ্ছে এবং কেন হচ্ছে। মানে কোনো কিছুই মাথায় আসতেছে না। এবং এরকম করতে করতে দিন যাইতেছে, রাত যাইতেছে, আমি ওনার এখানে পড়ে আছি। ওনার ওই ঘরের মধ্যে থাকতেছি, উনি আমার রাখতেছে, খাওয়াইতেছে, আমাকে দিয়ে বিভিন্ন কাজও করাইতেছে, আমি এগুলো করতেছি। মানে এক ধরনের আমি ওনার তখন গোলাম হয়ে গেলাম। কত দিন কত মাস কেটে গেল কোনো হিসাব নাই। অনেক দিন পরে ওনার একটা মেয়ে ছিল, নাম হচ্ছে সুচি চাকমা। মেয়েটার বয়স আনুমানিক আপনার 19 বা 20 বছরের মতোই হবে। তো মেয়েটার আমি এর আগেও দেখতাম, ওনার এখানে আসতো, কাজবাজ করতো। এই মেয়েটা একদিন কোত্থেকে জানি দৌড়ে, আমি তখন ওনাদের বাড়ির পিছনে একটা জায়গার মধ্যে বসে আছি, মেয়েটা দৌড়ে এসে আমারে একটা ফল দিল। মানে পিছন থেকে দৌড়ে এসে একটা ফল দিল। ফলটা আমি এরকম, এই ধরনের ফল কিন্তু আমি এর আগে কখনোই দেখি নাই। এটা অন্যরকম একটা ফল আমাকে দিয়ে বলে, ফলটা খাও, আমি তোমাকে মুক্ত করে দিব। আমি যে তোমার সাথে কথা বলছি বা তোমার ফল দিছি, এটা কিন্তু আমার আবারে বইল না। এই বলে মেয়েটা আমাকে ফলটা দিল। দেওয়ার পরে মেয়েটা আবারও পাহাড়ের দিকে নাইমা চলে গেল, দৌড়ে মনে হয় বাতাসের মতো চলে গেছে। তখন আমি ফলটা কামড়ায় খাইলাম। ফলটা খাওয়ার পরে আমার ভিতর থেকে তখন মানে আপনার যে ধরনের সমস্যাটা ছিল, যে আমি উনি যা বলতো তাই করতাম, আমার ভিতরে দুটো মানুষ হয়ে গেছিলো, এখন আমার ভিতরে একটা মানুষ। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আরে উনি যাই বলে আমি তাই কেন করি, আমি এখান থেকে চলে যাব। এই বলে আমি তখন হাঁটা দিছি, মানে ওখান থেকে উঠে হাঁটা দিছি। এক ছেলে আমাকে দেখে ফেলছে, ওনার ওখানেরই, দেখে আমারে বলতেছে, ওনারা ডাক দিছে। তখন দৌড়ে মানে আমি চলে যাচ্ছি, আমাকে দৌড়ে ওখানে ধরছে, ধইরা আইনা আমাকে খুব মারছে। এরকমভাবে মানুষ মানুষে মারতে পারে, আমারে খুব মারছে। মারার পরে আমার ঘরের মধ্যে আটকায় রাখছে, হাত পা বাইদা ফেলছে এবং বাইদা বলতেছে যদি আমি আবার কখনো যাওয়ার চেষ্টা করি তাহলে আমাকে উনি আস্ত রাখবে না। এবং এরপর উনি কী জানি পইরা আমার ফুঁ দিতে আছে। বাট যতই ফুঁ দিতে আছে, যতই কিছু করতেছে, তা আমার ভিতরে থেকে আসতেছে আমি এখানে থাকবোই না। এরকম করে প্রায় 3 দিন 4 দিন 5 দিনের মতো কেটে গেল। মানে আমি আর ওনারে পাই না, বা উনি আসে আমার খাবার দেয়, ঘরের মধ্যে এক বন্দি জীবন যাপন করতেছি। এমন মূলত আমার কাজকে আমি তাও বুঝি না। আমার উপরে মাঝে মাঝে উনি আমাকে দিয়ে কী কাজ করায় সেটা আমি জানি না। মানে আমাকে ওনার সামনে বসার পরে কী ফুটু দেয়, কী করায়, মানে আমি কিছুই বুঝি না। বাট আমাকে দিয়ে অনেক কিছু একটা করাইতেছে। দীর্ঘদিন কেটে গেল, এখানের মধ্যে বন্দি রাখছে। পরে ওনার ওয়াইফ, মানে এই ভদ্রলোকের ওয়াইফ একদিন আমাকে, মানে খুব মহিলাটার মায়া লাগছে, তো সে আমার একদিন এসে আমার হাতের বাঁধনটা খুলছে। মানে আমার হাতটা পুরো দাগ হয়ে গেছিল, হাতের শিকলটা খুলে দিছে। শিকলটা খুলে দেওয়ার পরে মানে মহিলা আবার ভাষা, মানে বাংলা ভাষা বুঝে না ওনার ওয়াইফ। উনি সম্ভবত তখন কোথায় জানি গেছিল, অন্য কোনো একটা পাড়ায় গেছে, এই পাড়ায় ছিল না। তো আমার হাতের বাটনটা ছেড়ে দেওয়ার পরে আমারে বলে যে এমনি মুখের মানে বোবার মতো বলতেছে যাতে না যায়। তা আমি ওনার ঘরের পিছনের দিকে গিয়ে আবার দিলাম দৌড়। আবার দৌড় দিয়ে মনে করেন আপনার ওনার বাড়িটা পেরোয়ার পরে আমি আর রাস্তা পাই না। মানে বাড়িটা মোটামুটি একটা, ওনার যে পাহাড়টা ছিল ওই পাহাড়টা পার হওয়ার পরে একটা নতুন পাহাড়ি এরিয়াতে যাওয়ার পরে আমি আর রাস্তা খুঁজে পাই না। ঠিক ওই যেরকম মোবাইলটা আমি গাছের নিচে রাখার পরেও যেরকম রাস্তা ভুলে গেছি, রাস্তা খুঁজে পাই না, একইভাবে আমি আবার রাস্তা খুঁজে পাই না। আমি শুধু একটা রাস্তায় বুঝতেছি, যেখান দিয়ে আমি আসছি শুধু এটা আমি চিনতেছি, সামনে দিয়ে কোনো রাস্তার আমি চিনি না। তো এই করতে করতে আমি ফিরে চলে আসবো, মানে সন্ধ্যা হয়ে গেছে, আবার চলে আসবো। এই সময় হঠাৎ করে ওনার মেয়ে আমার সামনে, মানে সুচি আমার সামনে। সুচি আমারে বলতেছে, দাদা কই যাও? আমি বললাম আমি চলে যাব, আমি তো রাস্তা চিনি না। বলো আমি তোমাকে রাস্তা চিনিয়ে দিব, চলো। তাই আমি বললাম তোমার বাবা যদি জানে তা তোমাকে তো মেরে ফেলবে। বলে কিচ্ছু করবে না তো, তুমি চলো। এই বলে সে আমাকে নিয়ে হাঁটতে শুরু করলো। আমি জানি আপনি কতটুকু বিশ্বাস করবেন, মানে পাহাড়ের পর পাহাড়ও আমাকে নিয়ে হাঁটতেছে। কই যে আমাকে নিয়ে রাখছে, কোন জায়গায় আমাকে লুকাইছে তা আল্লাহ মালুম ভালো জানে। আমার থানচি শহর থেকে ওই পাড়ায় যাইতে আমার সময় লাগতো ধরেন আপনার বড় জোরে আধা ঘন্টা, কিন্তু এখন আমি 2-3 ঘন্টা হাঁটতেছি, বাট আমার রাস্তা শেষ হয় না। হাঁটতেছি রাত একদম, চারদিকে গুটগুটে অন্ধকার, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়, এরকম পাহাড়ে হাঁটতে রাত্র যে কখন হইতেছে তারও হিসাব নেই। আমার মোবাইল ফোন আছে কিন্তু মোবাইল ফোনে নেটওয়ার্ক নাই, ফোনে কোনো নেট নাই। এবং আমার ফোনে কিন্তু ওরকমভাবে আমি শুধু দাদারে বলতাম যে দাদা আমার ফোনটা একটু অন করেন, মানে ফোনটা একটু অন করেন, উনি ফোন অন করতে দিত না। এরপরে লাস্টের দিকে কিছুদিন ধরে আমি ফোনটাকে অন করতে পারি, বাট এখানে কোনো নেট নাই যে আমি কারোর সাথে যোগাযোগ করবো, ওরকম কোনো নেট নাই, এমনি ফোন অন করতে পারতাম। তা এরপরে হলো কি, আমি ওই দিক দিয়ে হাঁটতে আপনার পাড়ার ওইদিকে, মানে একটা নতুন পাড়ার ওইদিকে আসছি। আসার পরে এই মেয়েটা আমাকে নিয়ে একেবারে থানসি মূল শহরে তখন চলে আসছে। আপনার তমাতঙ্গি বলে একটা জায়গা আছে, তমাতঙ্গির ওই রাস্তাটা ধরে, ওই পাকা রাস্তাটা দিয়ে তখন আমাকে নিয়ে বান্দরবন শহরে ঢুকছে। মানে আপনার থানসিতে আসছে। আসার পরে
তখন কিন্তু সকাল হয়ে গেছে, মোটামুটি সকাল হয়ে গেছে। তো সকাল হয়ে যাওয়ার পরে আমারে বলে আপনি চলে যান। তাই বললাম যে আমি যে চলে যাব, আপনি তো আমাকে এত উপকার করলেন, এই পর্যন্ত আমাকে এনে দিলেন, আপনার আব্বা যদি জানতে পারে আপনাকে তো আস্ত রাখবে না, আপনি আমার সঙ্গে যাবেন, এমনিই বলতেছি। তো এটা বলার পরে মেয়েটা আমার দিকে এক অদ্ভুত নজরে তাকায় আছে, মানে মনে হয় যেন আমি তার খুব আপন। আমি বললাম যাবেন, আপনারা আমার সাথে যাবেন? পরে বলে আপনি আমাকে নিয়ে যাবেন? আমি বললাম হ্যাঁ, আপনি যেতে চাইলে আমি আপনাকে অবশ্যই নিয়ে যাবো, নিব না কেন। পরে বলে যাব, মানে এইটুকুর মধ্যে বলে যাব। আমার কাছে তো কোনো টাকাও নাই, কিছুও নাই। তো ওর কাছে আবার টাকা আছে, কেন আমি ব্যাগ ট্যাগ তো কোনো কিছুই আনতে পারি না, সবই তো ওনার ওই বাড়িতে রেখে আসছি। পরে এই মেয়ের সাথে আমি আবারও রওনা দিলাম। রওনা দেওয়ার পরে ও আমার নিয়ে আবারও ধরেন আপনার হাঁটতে শুরু করছে। হাইটে ওখান থেকে সিএনজি নিলাম, সিএনজি নিয়ে বান্দরবান শহরে আসছি। শহরে আসার পর রাতটা ওখানে ছিলাম। ওর বাবার সাথে বা ওর পরিবারের সাথে আর কোনো যোগাযোগ নেই। বান্দরবান শহরে আসার পরে রাতটা বান্দরবান শহরে কাটাইলাম খুব ভয়ে ভয়ে, যে আবার উনি আইসা পড়ে কিনা, আমাকে ধরে কিনা। রাতটা কোনো মতে বান্দরবান শহরে কাটানোর পরে সকালবেলা ভোরে সূর্য ওঠার সাথে সাথে তখন আপনার গাড়ি ছিল, এবং শান্তি পরিবহনে করে আমি তখন এই মেয়েটাকে নিয়ে উঠলাম। শান্তি পরিবহনে করে উঠলাম বান্দরবনে, মানে আমাদের ইয়াতে আসছি আপনার এই কি বলে আমাদের মানে চট্টগ্রামে যে আমাদের বাসা আছে, বাসার গেট পর্যন্ত, মানে কাঁচা বাসার নিচ পর্যন্ত আসছি। আসার পরে মেয়েটাকে নিয়ে আমি তখন উপরে উঠতেছি, এই মেয়ে আমার সাথে আসতেছে। উপরে উঠতে উঠতে ঠিক যখনই আমি মেয়েটাকে নিয়ে আমাদের ঘরের যে দরজা, মানে আমার দরজা নক করছে, আমার আব্বা দরজা খুলছে, আব্বা আমাকে দেখে দিচ্ছে চিৎকার দিয়ে আমাকে ঘরে টান দিয়া যখন ভিতরে আনতেছে, মেয়েটা আমার সাথে ভিতরে আসতেছে। ঘরের দরজা বরাবর আসার পরে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে, মানে জায়গার মধ্যে অজ্ঞান হয়ে যায়। আব্বা আম্মা পরিবারের অন্য মানুষ যারা আছে, আমার বোনেরা সবাই তো আমাকে ধরে চিৎকার করে কান্না করতেছে। আমি আজকে প্রায় 4 মাসের মতো বাড়িতে নাই, আমার 4 মাস আমি নাই। পরে ওই মেয়েটার চোখে মুখে তখন আমার আব্বা বলে এটা আমি বলে মেয়েটা আমাকে অনেক উপকার করছে, এই মেয়ের কারণে আমি আসতে পারছি। পরে মেয়েটার চোখে মুখে পানি দেওয়া হলো, এবং চোখে মুখে পানি দেওয়ার পরে মেয়েটা তখন উঠছে, মানে আমাদের রুমের মধ্যেই ছিল, উঠছে। উঠার পরে আমার আব্বারে বলতেছে, মানে ওদের বাসায় কথা বলতেছে, মানে ওদের যে আঞ্চলিক ভাষা ওই ভাষায় কথা বলতেছে। তারপরে আমরা তো মেয়ের ভাষা বুঝি না। পরে মানে আমাদের ওই পাড়ার ওই দিকে আর একটা সাকমা ফ্যামিলি থাকতো আর কি, উনি আবার বিআরটিসিতে চাকরি করে। আমার আব্বা গিয়ে ধরে ওনারে নিয়ে আসছে, ওনারা আনার পরে উনি মেয়ের সাথে কথা বললো, মেয়ে ওনার সাথে কথা বললো। তো ওই দাদা আমাদেরকে বলতেছে যে এই মেয়েটার এখানে কে আনছে। আমি বললাম মেয়েটা আমার সাথে চলে আসছে থানসি থেকে। বলে না, মেয়ে তো বলে আপনার সাথে আসে নাই, মেয়ে তো আপনাকে চিনেও না। মেয়ে তো বলতেছে আপনি মেয়ের বাবার কাছে থাকতেন, ওইখানে আপনাকে 1-2 বার দেখছে, কিন্তু আপনার বাড়িঘর কোনো কিছুই চিনে না। মেয়ে হঠাৎ করে এখানে কীভাবে আসলো সে জানে না। তারপরে আমার আব্বা বলতেছে যে এখন কি করবে এই মেয়েকে নিয়ে। পরে মেয়েরে বলে তুমি চলে যেতে পারবা, গাড়ি উঠাই দিলে। বলে হ্যাঁ পারবো। মেয়ে বলে আমি পারবো। তা আমার আব্বা তখন ওনারা টাকা দিল, উনি মুহূর্তের মধ্যে মেয়েটারে নিয়ে চলে গেল, এই জায়গা থেকে চলে গেছে ওই দাদা। চলে গিয়ে মেয়েরে কী করছে আর তা জানি না। সারা রাত আমার আব্বা আম্মা সবাই আমার পাশে বসে আছে, কী হয়েছে তোর, কোত্থেকে আসলি, মানে এগুলো আমার বলতেছে। আমি তাদেরকে আর কিছুই বললাম না। সকালবেলা আমি ওই দাদার বাড়িতে আবারও গেলাম, সাকমা দাদার বাড়িতে গিয়ে বললাম যে দাদা মেয়েটা কোথায়, সূচি কোথায়। বলে ওর তো বাসে উঠে দিয়ে আসছে, ও চলে গেছে। আমি কেউ যেতে পারবে? বলে হ্যাঁ যেতে পারবে, ও যেতে পারবে, ওর বাবার কাছেও চলে গেছে, ফ্যামিলির কাছে চলে গেছে। ওইখানে কীভাবে আসলো? ও তো বলে ওইখানে কীভাবে আসছে ও জানে না। তো আমি আপনাকে কি বলবো, এরপরের ঘটনাগুলো আসলে আমার নিষেধ আছে, এরপরের ঘটনাগুলো আমি নাই বলি। বাট আমি শুধু আপনাকে এইটা বলি যে আমার এখন বর্তমান জীবনটা অনেক সুখের, আমি অনেক ভালো আছি। আমি এখনও বিয়ে করিনি, বিয়ে করার কোনো ইচ্ছেও নাই। আমি বর্তমান জীবন অনেক ভালো আছে, আমার ধন সম্পদ টাকা পয়সা যাই বলেন যেটাই বলেন একদম কোনো কিছুর অভাব নাই। চিটং শহরে আমি বাড়ি করেছি, এবং আমার আব্বা চাকরিতে রিটায়ার্ডের পর যে আমার আব্বা ব্যবসা বাণিজ্য করে, আমি হজ করেছি। তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু মিলে ভালো আছি। তো আমার এক কাকি আছে, মানে আমার আব্বার ছোট ভাইয়ের ওয়াইফ, কাকি আমার সম্পর্কে। তো কাকি আমার এই ঘটনাটা সবই জানে, এবং কাকি আমাকে বললো যে ইনি আপনাকে গল্পটা লিখবে, যদি আপনি লিখে আপনি গল্পটা রেকর্ড করতে পারেন তবে অনুরোধ রইল আপনি আমার ঠিকানাটা একটু হাইড করার চেষ্টা করবেন। মাথায় রাখবেন আমি কোনো কবিরাজ না, কোনো তান্ত্রিক না, তবে যদি পারেন গল্পটা আপনি রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, কি বলেছি আপনাদেরকে নিজেও জানি না, সব মাথার উপর দিয়ে গেছে। কিভাবে সম্ভব তার কোনো উত্তর আমার কাছে নাই। ধন্যবাদ জানাচ্ছি সেলিনা আক্তারকে, হাসিবের চাচি সেলিনা আক্তার, এবং উনি আমাকে মূলত গল্পটা লিখে পাঠিয়েছে। 2014 সালের ঘটনা। এই অল্প দিনের ভিতরে হাসিব অনেক টাকার মালিক হয়ে গেল। রীতিমতো তার চাচি যেটা জানালো যে সে বাড়ি করছে
সৌদি আরবে গেছে, তার ফ্যামিলিকে হজ করাইছে, এবং এক কথায় বলতে গেলে সে এখন কোটি কোটি টাকার মালিক। এই টাকার উৎস কি বা কোত্থেকে আসছে তার চাচিও তা জানে না। তো হাসিব সাহেবের কাছ থেকে অনুমতি নিয়েই তার চাচি আমাকে এই গল্পটা লিখে পাঠিয়েছেন, শেরিনা আক্তার, এবং উনি আমার খুব বড় একজন সাবস্ক্রাইবার। উনি আমার গল্প সবসময় শোনে। আমি জানি না এটি কীভাবে সম্ভব বা কীভাবে কী হয়েছে, কোনো কিছুই মাথায় আসতেছে না। তবে জিনকে বিশ্বাস করি, পৃথিবীতে জিন আছে। জিন এবং ইনসান তাদের বিচার মৃত্যুর পরে হবে, বাট জিন দ্বারা যে এমন কাজ করতে পারে তা আমার কাছে নিতান্তই অবাক লাগতেছে। আল্লাহই ভালো জানে। আমি শুধু আপনাদেরকে এই গল্পটা শোনানোর একটাই উদ্দেশ্য, গল্পের মাঝে প্রচুর লোভ ছিল। হাসিবের মা লোভ করেছে এবং লোভের বশবর্তী হয়ে তার মা আজও পাগলই আছে, এবং হাসিব এক লোভ করতে গিয়ে এখন হয়তো সে কিছুটা ভালো আছে। জানি না কতদিন ভালো থাকবে, কারণ এই ধরনের মানুষগুলো হঠাৎ আসমানে উঠে যায় এবং 2 দিন পরে মাটিতেও পড়ে যায়। এরা খুব বেশি দিন ভালো থাকতে পারে না, কারণ ওই জিন বলেন বা যাই বলেন কারোর সাথে থাকলে তারা ক্ষণিকের জন্য ভালো থাকে। হাসিব যদি নামাজ কালাম পড়ে ভালোর পথে থাকে তাহলে হয়তো তার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে, আর যদি সম্পূর্ণ জিন বা পরীর উপরে ডিপেন্ড থাকে তাহলে একদিন সে পড়ে যাবে, ওটা নিশ্চিত। সবাই গল্পটা শুনে একটু হলেও সতর্ক হবেন, এবং গল্প কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখবেন। এই গল্প নিয়ে কোনো ব্যক্তিগত মতামত থাকলে সেটাও লিখতে ভুলবেন না। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।